ক্লাস নেব বা এই সম্পর্কিত একটা ক্লাস নেব, এবং এই ক্লাসে যারা জয়েন করেছো শেষ পর্যন্ত থাকো। যদি শেষ পর্যন্ত থাকো তাহলে আশা করা যায় যে কিছু বেনিফিটেড হবে। ভর্তি হওয়া কি না হওয়া সেটা অনেক অনেক এবং অনেক পরের কথা। দেখো, সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অর্থাৎ ইউজিসি নেটের সিলেবাস কি। কারণ আমাদের এই যে বাংলা নেটের সিলেবাস, এটাকে আমরা একটা বৃহৎ সমুদ্রের সঙ্গে তুলনা করতে পারি। কেন? কারণ এই বৃহৎ সমুদ্রের এক একটা, ধরো সমুদ্রের এক একটা জায়গা থেকে যেমন নুড়ি আছে, কাঁকড় আছে, বালি আছে, বিভিন্ন জীবাশ্ম আছে, ঠিক তেমনই বিভিন্ন এরকম বড় সমুদ্রের অর্থাৎ বড় সিলেবাসের বিভিন্ন জায়গা থেকে ছোট্ট ছোট্ট প্রশ্ন তুলে আমাদেরকে প্রশ্ন করা হয়। ফলত একদম আন্দাজে আনকোড়া হয়ে, পার্টিকুলার যে শব্দ আনকোড়া, এই আনকোড়া হয়ে কিন্তু আমরা এই নেট সেট পাস বা আরো একটু যদি বেশি কিছু পেতে চাই জিআরএফ পেতে পারবো না। কারণ এই নেট সেট পড়ার জন্য আমাদের কিছু সিস্টেমেটিক ওয়ে আছে, বা আমাদের কিছু কি বলবো কিছু নিয়ম কানুন আছে। সেই গতানুগতিকতা, অর্থাৎ আমার যে টিচার পড়ে এসছে তার এখন দেখা গেল 50 বছর বয়স বা 55 বছর বয়স, তার যে টিচার পড়ে এসছে তার হয়তো দেখা গেল 60 বছর বয়স বা 62 বছর বয়স। এই ট্রাডিশনাল মেথড আমাদের দরকার, গতানুগতিকতা আমাদের দরকার, কিন্তু সেখান থেকে একটু পাশ কাটাবো বা একটু সাইড করব আমরা, করে আমরা আমাদের পড়াশোনাটাকে স্মার্টলি নিয়ে যাব, বা আমরা স্মার্ট স্টাডিতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। তাহলে কিভাবে আমরা স্মার্ট স্টাডি করব বা কিভাবে আমরা স্মার্ট স্টাডিতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব, সেটা আজকে আমাদের বিষয়। দেখো, একদম সর্বপ্রথম তোমাদের সামনে আশা করি দেখতে পাচ্ছ, যদি দেখতে না পারো আমাকে অবভিয়াসলি সঙ্গে সঙ্গে মেসেজ করো। তোমাদের মনে হয় মেসেজ বক্স খোলা আছে, যে আমাদের সামনে খোলা রয়েছে এনটিএ নেটের যে বাংলার সিলেবাস সেইটা। বলে রাখি, আমাদের এই বাংলার সিলেবাসে টোটাল 10টা ইউনিট আছে, এবং আমাদের যে ইউজিসির রুলস যদি তোমরা দেখো বা পড়ো, তাহলে সেখানে দেখতে পাবে সেই রুলসে পরিষ্কার করে প্রতিফলিত রয়েছে বা পরিষ্কার করে লেখা রয়েছে একটা জিনিস, যে ইচ অ্যান্ড এভরি ইউনিট থেকে 10টা করে প্রশ্ন পড়বে। তাহলে 10টা ইউনিটের প্রত্যেকটা ইউনিট থেকে যদি 10টা করে প্রশ্ন পড়ে, তাহলে আমাদের বোধহয় এইটুকুনি অঙ্ক করতে কারোর অসুবিধা নেই, যে 10টা ইউনিট ইন্টু 10টা করে প্রশ্ন যদি পড়ে, তাহলে টোটাল আমাদের প্রশ্ন সংখ্যা 100টা। কিন্তু এখানে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন থেকে যাচ্ছে। কি জিজ্ঞাসার চিহ্ন? না, আদেও কি আমাদের 10টা করে প্রশ্ন পড়বে? 10টা ইউনিট তো রয়েছে, 10টা করে প্রশ্ন পড়বে? তার উত্তরে আমি বলবো যে না। কেন? কেন না? কারণ এই নেট যারা পরীক্ষা দিয়েছো বা নেটের প্রশ্নপত্র যারা দেখেছো, তারা একটা নতুন সংযোজন খুঁজে পেয়েছো। কি সংযোজন? সেটা বোধহয় 2020 সালের পর থেকেই সংযোজনটা এসেছে। কি সংযোজন? না, একটা প্যাসেজ ভুলে মানে ভুল হয়ে গেল, এটা একটা নয়, দুটো প্যাসেজ কিন্তু এখানে রয়েছে। তাহলে একটা এনটিএ নেটের পরীক্ষার 100টা প্রশ্নের মধ্যে 10টা ইউনিট রয়েছে, সঙ্গে দুটো প্যাসেজ রয়েছে। এই যে দুটো প্যাসেজ, এই দুটো প্যাসেজের প্রত্যেকটা প্যাসেজ থেকে 5+5, অর্থাৎ এখানে কিন্তু 10টা প্রশ্ন প্রত্যেক বছর আসছেই। তাহলে আমাদের হাতে থাকছে কটা প্রশ্ন? 100টা প্রশ্ন থেকে যদি 10টা বাদ দিই, 90টা প্রশ্ন হাতে থাকছে। বলা বাহুল্য, এই যে 90টা প্রশ্ন, এই 90টা প্রশ্ন কিন্তু আমাদের এই 10টা ইউনিট থেকে দেবে। আরো একটা কথা বলে নি, এই যে প্যাসেজের গল্পটা আমি এখন দিচ্ছি, গল্পটা দিচ্ছি বলছি পার্টিকুলার এই সেন্টেন্সে, এই গল্পটা কিন্তু আমাদের এই সিলেবাসে কোথাও উল্লেখ করা নেই। তোমরা বলতেই পারো, তাহলে কি গ্যারান্টি আছে ম্যাডাম পরবর্তী পরীক্ষায় প্যাসেজ দেবে? না, সেই গ্যারান্টি আমরা মাস্টারজি গ্রুপ নেব না। কেন? কারণ এই প্যাসেজটা কিন্তু আমাদের সিলেবাসে কোথাও উল্লেখ করা নেই, কিন্তু আমরা অনুমান করতে পারি, আমরা ইমাজিনেশন করতে পারি, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি। কেন?
কারণ এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা অনুমান বা ইমাজিনেশন করার মতন যথেষ্ট বয়স আমাদের এখানে সবার আছে। কেউ আমরা মাস্টার ডিগ্রি পড়ছি, কেউ আমরা বহু আগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, ইত্যাদি ইত্যাদি। আশা করি বোঝাতে পারছি। তো এই অনুমান বা ইমাজিনেশন বা ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে আমরা বুঝতে পারি যে এই প্যাসেজটা যখন প্রত্যেক বছর আসছে তখন 2025-এর জুন বা 2025-এর ডিসেম্বরেও আসবে। আই থিঙ্ক এই পর্যন্ত আমি বোঝাতে পারলাম, কিছুটা হলেও ধারণা দিতে পারলাম। তাহলে আমাদের থেকে যাচ্ছে 90টা প্রশ্ন। এখন আমাদের দেখতে হবে কোন কোন ইউনিট থেকে কেমন কেমন কটা কটা করে প্রশ্ন আসে। আবারও বলছি, এনটিএ নেটের সিলেবাসটা একটা মস্ত বড় সমুদ্র, এবং এই সমুদ্রের কোথা থেকে কাকড় তুলবে, কোথা থেকে বালি তুলবে, কোথা থেকে কি তুলবে, সেটা আমাদের আগে থেকে একটু যদি আমরা অনুমান করে নিই এবং সেই অনুমান যদি যথাযথ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেট জেআরএফ পেতে আমাদের কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ যেমন তেমন ভাবে পাড়ার দাদার নেট পড়ছে বলে আমিও নেট পড়বো, ঠিক ওই ডব্লিউবিসিএস পড়ার মতন, পাড়ার দাদা ডব্লিউবিসিএস পড়ছে বলে আমিও ডব্লিউবিসিএস পড়বো, সেই ধারণা যদি কারোর থেকে থাকে, তাহলে তুমি নেট পড়তে এসো না। কারণ এটা একটা সাধনার বিষয়। ওই কোন রকমে তালি তুলি দিয়ে, যেমন আমরা গ্রাজুয়েশন পাস করেছি, যেমন ওই তালি তুলি দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি, ওরকম তালি তুলি দিয়ে কিন্তু নেট পাস করা যাবে না। এর জন্য আমাদের কি করতে হবে? কন্টিনিউটি বা ধারাবাহিকতা বা সাধনা করতে হবে। এবং বলে রাখি, পড়াশোনা মাত্রই কিন্তু একটা সাধনা। আমাদের যে ইউনিট 1, এই ইউনিট 1-এ আমরা কি দেখছি? এই ইউনিট 1-এ আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিকাশ। একটা আমার ক্লাসের পরে তোমরা যে কোনো একটা প্রশ্নপত্র নেবে, যে কোনো 2019-এর জুন, নতুন নতুন এই যে সিলেবাসটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, এই সিলেবাসের প্রথম পরীক্ষা হয়েছিল 2019-এর জুনে। এখনো পর্যন্ত এই সিলেবাসের লাস্ট পরীক্ষা হয়েছে 2024-এর ডিসেম্বর, ঠিক আছে? তো এই 2019-এর জুন থেকে 2024-এর ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটা প্রশ্নপত্র নিয়ে তোমরা আমি পড়ানোর পর দেখে নিতে পারো আমি ভুল পড়া মানে ভুল দেখালাম নাকি ঠিক দেখালাম। কারণ এই দেখে নেওয়াটা তোমাদের কর্তব্য। হ্যাঁ, কারণ আমি তো ভুলও হতে পারি, তাই না? তোমরা আমার কথা, মুখের কথা কেন বিশ্বাস করবে? সবসময় জাস্টিফাই করবে কোনটা ভুল কোনটা ঠিক, না হলে কিন্তু রাস্তাতে এগোনো খুব মুশকিল। শুধুমাত্র মাস্টারজি গ্রুপের ক্ষেত্রে না, প্রত্যেকটা কোচিং যেখানে ভর্তি হবে, যেখানে ক্লাস করবে, একটু ভাই, একটু বাবু, একটু বোন, একটু দিদি জাস্টিফাই করে নেবে যে আমি কোথায় ভর্তি হচ্ছি, কেন ভর্তি হচ্ছি, এখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় কি, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রম বিকাশ, আজও পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স এখান থেকে 6 থেকে 8টা প্রশ্ন এসছে। কোনোবার 6টা, কোনোবার 7টা, কোনোবার 8টা। এর 6-এর কমও প্রশ্ন আসেনি, 8টার বেশি প্রশ্ন কিন্তু আসেনি। অর্থাৎ ধরা যেতে পারে 2025-এর জুনেও কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হবে না। আবারও বলছি, আমি বলছি ধরা যেতে পারে। কেন কি? কারণ আমরা এখানে ইমাজিনেশন করছি, আমরা এখানে আইডিয়া করছি, আমরা এখানে ধারণা করছি, আমরা এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং করছি। এই যে শব্দগুলো বললাম, প্রত্যেকটা শব্দ কিন্তু তোমাদের পেপার 1-এর সঙ্গে রিলেটেড। কোন ইউনিট? পেপার 1-এর কোন ইউনিট? না, পেপার 1-এর টিচিং অ্যাপটিটিউডের সঙ্গে রিলেটেড। সেই জন্য প্রত্যেকটা শব্দ, অন্তত আমি যেগুলো বলছি, প্রত্যেকটা শব্দ কিন্তু তোমাদের নেট পরীক্ষার সঙ্গে হয় পেপার 1 নাই পেপার 2, কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে প্রাসঙ্গিক হয়ে থাকছে। এছাড়া আরেকটা যেটা বলবো, যে এই যে ইউনিটে 6 থেকে 8টা প্রশ্ন আসছে, এই 6 থেকে 8টা প্রশ্নের এখানে দেখো রয়েছে প্রাচীন, মধ্য, নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর মধ্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিছু প্রশ্ন এসছে বা একটা অর্ধেক প্রশ্ন এসছে, নব্য ভারতীয় আর্য ভাষা থেকেও হয়তো একটা অর্ধেক প্রশ্ন এসছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। প্রত্যেক বছর কিন্তু এই মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে একটা প্রশ্ন এসেছেই, প্রত্যেক বছর।
নেক্সট চলে আসছি আমরা বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস। এই যে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস তোমরা পড়ছো, এই দেখাচ্ছি এই বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটাও কিন্তু এনটিএ নেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা ভাষাটা আসলো কোত্থেকে, আমি যদি এখান থেকে একটু বেরিয়ে এনটিএ নেটের জন্য খুব গুরুত্বপূর্ণ যদি না বলি, তাহলেও বলবো একজন বাংলার ছাত্রছাত্রী হিসাবে, একজন বাঙালি হিসাবে আমাদের এই বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটা একবার জেনে নেওয়া প্রয়োজন। নেক্সট আমরা আসছি প্রাচীন মধ্য আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বিবর্তন ও বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা। এই জায়গাটা অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বিবর্তন পর্যন্ত কিছু কিছু দিন প্রশ্ন এসেছে, কিছু কিছু বছর প্রশ্ন এসেছে, কিছু কিছু বছর আসেনি। কিন্তু এই যে জায়গাটা বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা, প্রায় এক হয়তো খুব বেশি হলে একবার প্রশ্ন আসেনি, অর্থাৎ একবার হয়তো প্রশ্ন আসেনি, বাদ বাকি প্রত্যেক বছর 2019-এর জুন থেকে 2024-এর ডিসেম্বর পর্যন্ত এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। নেক্সট আমরা আসছি বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব। এই যে বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, আর একটা রয়েছে দেখো ঠিক তারপরে বাংলা ভাষার রূপতত্ত্ব। এই দুটো জিনিস খুব ইন্টারেস্টিং বিষয়, এবং এখনো পর্যন্ত এমএ পাস করে হয়তো অর্ধেক ছেলেপেলে জানে না কোনটাকে বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব বলা হচ্ছে এবং কোনটাকে বাংলা ভাষার রূপতত্ত্ব বলা হচ্ছে। আমরা যে কথা বলছি, যে কথাটা আমরা শুনতে পাচ্ছি, সেই কথার যে চেঞ্জেস, অর্থাৎ কোথায় আ হচ্ছে, আয়ের মধ্যে কোথায় হর্ষই চলে আসছে, কোথায় রস্যিকার হচ্ছে, রস্যিকারের বদলে কোথায় দীর্ঘিকার হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলা যেতে পারে। যেখানে আমরা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগ করি, অক্ষরের গঠন প্রকৃতি নিয়ে কাটাছেঁড়া করি, যেখানে আমরা ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ নিয়ে আলোচনা সমালোচনা করি, তাকে বলা হচ্ছে বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট চলে আসছি আমরা বাংলা ভাষার রূপতত্ত্ব। তাহলে ধ্বনিতত্ত্ব যদি এইটা হয়, তাহলে রূপতত্ত্ব কি? রূপতত্ত্ব হচ্ছে আমাদের লিখিত ভাষা, আমাদের লিখিত ভাষা। আর ধ্বনিতত্ত্ব হচ্ছে যেটা আমরা বলছি মুখ থেকে, শুনছি, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেটা তুমি শুনতে পাচ্ছ, যেটা তুমি বলছো সেটা। কিন্তু রূপতত্ত্ব বলতে তোমার যে লেখা ভাষাটা, তোমার যে লিখিত ভাষাটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটাও বাংলা ভাষার রূপতত্ত্বের অংশ। এবং এর মধ্যে কি কি রয়েছে? যথারীতি সন্ধি রয়েছে, সমাস রয়েছে, প্রত্যয় রয়েছে, বিভক্তি রয়েছে, লিঙ্গ রয়েছে, বচন রয়েছে এবং পদ পরিচয় রয়েছে। তারপরে যেটা আছে, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে বলে রাখি, তারপরে আছে বাংলার শব্দ ভান্ডার। প্রত্যেক বছর দুটো করে প্রশ্ন আসে এখান থেকে, শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে যদি একটা প্রশ্ন আসে, তখন এখান থেকে একটা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন আসে। যদি শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে প্রশ্ন না আসে, তাহলে শব্দ ভান্ডার থেকেই দুটো প্রশ্ন আসে। তবে শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে এখনো পর্যন্ত এক বছর প্রশ্ন এসেছে, একটা বছর 2022-এ না 23-এ প্রশ্ন এসেছে, তাছাড়া আজও পর্যন্ত কোনো প্রশ্ন এখান থেকে আসেনি। তাহলে যতটুকু যা বললাম দেখো হিসেব করে 6 থেকে 8টা প্রশ্নই কিন্তু এখানে হচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি আরো একটা কথা, বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ, এই যে ইউনিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইউনিটটা শুধু নেট নয়। এই ইউনিটটা কোথায় কোথায় যাবে? তা এই ইউনিটটা যাবে এখন ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা, সেখানেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি, যেটা কিনা আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, সেটাকে এখানেও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল সেখানেও। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা কমিশন, সেখানেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। এবং নেট সেট। আরো একটা তথ্য দিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন স্লেট। নর্থ ইস্টার্ন স্লেট, নর্থ ইস্টার্ন SLET, অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট। এর গুরুত্ব কি বা এটা কি? এই নর্থ ইস্টার্ন স্লেট হচ্ছে আমাদের ভারতবর্ষের যে 7 সিস্টার আছে, সবাই জানি নর্থ ইস্টে আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, এই যে ইনক্লুডিং সিকিম, ঠিক আছে, সিকিমটা আমাদের 7 সিস্টারের মধ্যে নয়। তো এই ইনক্লুডিং সিকিম ধরে আমাদের এই নর্থ ইস্টার্ন স্লেট হয়, যেখানে 8টা রাজ্যের একটাই পরীক্ষা,
একটাই এলিজিবিলিটি টেস্ট। কিসের এলিজিবিলিটি টেস্ট? না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার এলিজিবিলিটি টেস্ট। এই যে নেট পরীক্ষাটা তোমরা জানছো, এই নেট পরীক্ষাটা কিন্তু ন্যাশনাল লেভেলের পরীক্ষা, অর্থাৎ ভারত সরকার নিচ্ছে এই পরীক্ষাটা। ডব্লিউবি সেট যেটা তোমরা দিচ্ছ প্রত্যেক বছর ডিসেম্বর মাস নাগাদ, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিচ্ছে এই পরীক্ষাটা। কিন্তু নর্থ ইস্টার্ন স্টেট যেটা, সেটা হচ্ছে সেভেন সিস্টার ইনক্লুডিং সিকিম, এরা মিলে কিন্তু এই পরীক্ষাটা নিচ্ছে। বলে রাখি এই পরীক্ষার সিলেবাসও কিন্তু এই নেটের সিলেবাসের মতন সেম টু সেম। আরো একটা কথা বলে রাখি, এই পরীক্ষা যদি তুমি পাস করো, বা যদি তোমার ধরো ওয়েস্ট বেঙ্গল সেট পাস করা রয়েছে, নেট ডিআরএফ পাস করা আছে, নর্থ ইস্টার্ন স্লেটও পাস করা রয়েছে, তোমার কিন্তু ওখানে অনেক ইউনিভার্সিটি রয়েছে, এবং মানে 99.99% ইউনিভার্সিটিতে কিন্তু বাংলা রয়েছে। আমি কলেজের কথা বলছি না, কারণ কলেজগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো না আমরা যারা অন্য রাজ্য থেকে বিলং করছি, কিন্তু ইউনিভার্সিটিতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং সেখানে যদি তুমি অ্যাপ্লাই করো, তুমি কিছুটা হলেও একটা এক্সট্রা ইমপ্রেশন বা একটু অ্যাডভান্টেজ পেতে পারো। সুতরাং আমার তো পাস করে রাখতে তো ক্ষতি নেই। এবং একই সিলেবাস, আমিও 2023 এই পরীক্ষাটা দিয়েছিলাম, এবং বোধহয় ওদের র্যাঙ্ক লিস্ট এখনো আছে, আমি জানি না তুলে নিয়েছে কিনা সাইট থেকে। গোটা 8টা রাজ্যের মধ্যে সেকেন্ড হয়েছিলাম। এবার চলে আসছি আমরা আমাদের যে নেক্সট ইউনিট, অর্থাৎ ইউনিট 2, সেটা হচ্ছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য। এই যে প্রাগাধুনিক বাংলা সাহিত্য, এর প্রথমে রয়েছে চর্যাপদ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে। এই যে চর্যাপদটা তোমরা দেখছো, আমাদের সকলের কাছে বা 99.99% ছেলেমেয়ের কাছে নির্মল দাসের একটা বই রয়েছে, তাই না? নির্মল দাসের হলুদ হলুদ রঙের একটা বই রয়েছে। কিন্তু নেটের জন্য ওই বইটা আর চলবে না, আমাদের একটা বই ফলো করতে হবে। সেই বইটা কি না, হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত বাংলা ভাষায় বহুদ্ধ গান ও দোহা বলে একটা বই। সেইটা আমাদেরকে ক্যারি করতে হবে, একটু কষ্ট করে কিনতে হবে। কেন? কারণ একমাত্র ওই বইতেই আমাদের যে চর্যাপদের পুঁথি, সেই পুঁথিটা ঠিকঠাক ভাবে অনুকরণ করে লিপিবদ্ধ করা হয়েছে। নির্মল দাসে কিন্তু ঠিকঠাক ভাবে নেই। তোমরা যদি পূর্ব বছরের প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু ফলো করো, তাহলে পুঁথিটা কিভাবে ছিল, কোথায় রাগ লেখা রয়েছে, কোথায় কবি নাম লেখা রয়েছে, কোথায় পদ সংখ্যা লেখা রয়েছে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন আসছে। ফলত সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে বা আমাদের কাছে যে নির্মল দাস রয়েছে, সেই নির্মল দাস ততোধিক প্রাসঙ্গিকতা পাচ্ছে না বা ততোধিক প্রাসঙ্গিক হচ্ছে না। পরবর্তী আমাদের যে টপিক, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাত্র 4টে খণ্ড এখানে রয়েছে, জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, বংশী এবং রাধা বিরহ। এবং আশা করি বইটা সবার কাছে রয়েছে, সকলের কাছে। এবং এই গোটা যে জায়গাটা, এই গোটা জায়গা থেকে কিন্তু এমন কোনো বছর নেই যেখানে প্রশ্ন আসেনি, অর্থাৎ প্রত্যেক বছর চর্যাপদ থেকে প্রশ্ন এসছে, প্রত্যেক বছর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন এসছে। কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে কোনো কোনো বছর এসেছে, কোনো কোনো বছর আসেনি। মঙ্গল কাব্য চলে আসি, এই মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, তারপর এদিকে শিবায়ন, ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সুতরাং এই জায়গাটা পারলে কিন্তু কমপ্লিট করবে। বলে রাখি, মধ্যযুগ থেকে কিন্তু 10 থেকে 12টা প্রশ্ন আসে। একবার তো এখান থেকে 14টা প্রশ্ন চলে এসেছিল এনটিএ-তে, 2022 সালে বোধ হয় 14টা প্রশ্ন চলে এসেছিল এনটিএ-তে। এখানে মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 14টা পর্যন্ত প্রশ্ন কিন্তু বাংলার যে সিলেবাস, তার সেকেন্ড যে ইউনিট প্রাগাধুনিক বাংলা সাহিত্য, সেখান থেকে এসেছে। যথারীতি পরবর্তীকালে চলে আসছি চৈতন্য জীবনী। এখানে দুটো রয়েছে, ভাগবত এবং তোমার চৈতন্য চরিতামৃত, এবং দুটো থেকেই প্রশ্ন আসে। অনুবাদ সাহিত্যের মধ্যে চলে আসছে শ্রীকৃষ্ণ বিজয়, রামায়ণ, মহাভারত, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসে। আরাকান রাজসভার মধ্যে চলে আসছি তোমার দৌলত গাজী, লোট চন্দ্রানী, আলাউলের পদ্মাবতী, তারপর শাক্ত পদাবলী। বলে রাখি, হয় শাক্ত পদাবলী থেকে প্রশ্ন আসে, নয় বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন আসে। এবং এই দুটো কিন্তু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বইটা আছে, সেটা ফলো করলে খুব ভালো হয়। হ্যাঁ, তারপর চলে আসছি ময়মনসিংহ গীতিকা। প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে, এবং খুব সুন্দর সুন্দর সহজ সহজ প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। ফলত এখানে যদি কেউ মনে করো যে পুরো ইউনিট আমি পড়বো না,
পুরো মধ্যযুগ আমি পড়বো না, তাহলে কিছু ইউনিট বা কিছু কিছু সাব ইউনিট বা কিছু জায়গা আছে যেগুলো পড়তে হবে, আমি বলেও দেবো সেইগুলো। যেমন ধরো ময়মনসিংহ গীতিকা, খুব সহজ, পড়ে নেবে। এইদিকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, শিবায়ন 14 পৃষ্ঠার মাত্র, 1 ঘন্টাও লাগবে না পড়তে। চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের এখানে চৈতন্য চরিতামৃত পুরোটা লেখা নেই, ঠিক আছে। শ্রীকৃষ্ণ বিজয় অনেকটা বড়, রামায়ণ অনেকটা বড়, মহাভারত খুব বড় নয়, ঠিক আছে, পড়ে নেবে। এই তিনটে, আর রামায়ণেরও এই দুটো খুব বড় না, কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় অনেকটা বড়। যদি কেউ মনে করো পদ্মাবতী পড়ে নেবে, লোকচন্দ্রানী বেশ বড় আছে। তো এই জায়গাগুলো পড়লেই কিন্তু মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 মোটামুটি মানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, মানে 9টা প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো নেক্সট চলে আসি আমরা আমাদের যে তৃতীয় ইউনিট, সেটা হচ্ছে কাব্য কবিতা। খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা ইউনিট হচ্ছে এই কাব্য কবিতা। আচ্ছা, তোমাদের এখানে যারা আছো আমি ধরে নিচ্ছি সবার কাছে মোবাইল রয়েছে, একদম, না হলে তোমরা এখানে এই প্ল্যাটফর্মে আসতে পারতে না। সবার কাছে এই যুগে এমন কেউ নেই যার কাছে মোবাইল ফোন নেই, সবাই মোবাইল ফোন ক্যারি করি আমরা। এবং মোবাইল ফোন যখন ক্যারি করছি তখন সেই সঙ্গে আমাদের কাছে আরো একটা জিনিস নিশ্চয়ই রয়েছে সবার কাছে, সেটা হচ্ছে ইউটিউব। এই ইউটিউবে এই কাব্য কবিতাগুলো সার্চ করবে, ইউটিউবে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, সেই ডাউনলোড অপশনে কাব্য কবিতাগুলো ডাউনলোড করে রাখবে সার্চ করে করে। বিভিন্ন জনের কণ্ঠে কিন্তু আবৃত্তি করা রয়েছে এই কাব্য কবিতাগুলো। যারা নতুন পড়াশোনা করছে, একদম নতুন, তারা তখন এই কাব্য কবিতাগুলোকে নর্মাল মোড, অর্থাৎ 1 স্পিড আছে, দেখবা স্পিড, ইউটিউবের স্পিড অপশন আছে, সেখানে 1 1.5 1 হচ্ছে 4 5 এরকম, তারপরে 2 এরকম পরপর পরপর 4টে অপশন রয়েছে, ঠিক আছে, পরপর পরপর 4টে স্পিডের অপশন রয়েছে। সেখানে প্রথম যখন কবিতাগুলো শুনবে তখন 1-এ শুনবে, মানে নর্মাল স্পিডে শুনবে। দ্বিতীয়বার যখন কবিতাটা শুনবে তখন এই মধ্যম স্পিডে শুনবে, এবং তৃতীয়বার যখন কবিতাটা শুনবে তখন একদম ম্যাক্স টু ম্যাক্স স্পিড 2-তে শুনবে। আমি বুঝতে পারছি গোটা বিষয়টা মাথার উপর দিয়ে গেল। এখানে দুটো জিনিস বাদ দেবে, একটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, একটা হচ্ছে সাধের আসন। এই দুটো যখন বাদ দেবে তখন এখানে যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতা কিন্তু ইউটিউবে খুব সুন্দরভাবে আবৃত্তি করা আছে, বোঝাতে পারছি বোধহয়। সেখানে সার্চ করবে ঈশ্বর গুপ্তের কবিতা তত্ত্ব, সার্চ করবে বড়দিন, সার্চ করবে স্নান যাত্রা, সার্চ করবে পাঠা, সার্চ করবে তোপসে মাছ, ইত্যাদি ইত্যাদি। এবং সার্চ করার পর কি করবে, সার্চ করার পর কি করবে, শুনবে। দেখা গেল 2-3টে দিয়ে দিল, 2-3টেই শুনবে, 2-3টে যে বিভিন্ন জনার কণ্ঠে দিল, সেই 2-3টে বিভিন্ন জনার কণ্ঠেই শুনলে। শোনার পর যেটা তোমার ভালো লাগছে, আবারও বলছি, যেটা তোমার ভালো লাগছে ঠিক সেটাই কি করবে, ঠিক সেটাই ডাউনলোড করে নেবে। সেম করবে কামিনী রায়ের ক্ষেত্রে, সেম করবে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, সমর সেন, আর যারা যারা আছে বলে রাখি, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, এগুলো কিন্তু বেশিরভাগ আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে আছে, দেখে নিও একটু। বলে রাখি কাজী নজরুল ইসলামের কবিতাগুলো ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক এরকম বিভিন্ন জনের কণ্ঠে সুন্দর সুন্দর ভাবে দেওয়া আছে, সেগুলো শুনবে। কখন শুনবে, ধরো বাসে করে কোথাও যাচ্ছ, ট্রেনে করে কোথাও যাচ্ছ, এই যে বাসে বা ট্রেনে যখন যাচ্ছ তখন ও কোন দিক তাকাচ্ছে, সে কোন দিক তাকাচ্ছে, ধরো কেউ আমরা মাস্টার ডিগ্রি পড়ছি বা বিএড করছি, সেই বিএড কলেজে কোন বন্ধু কি করছে, ক্যারাম পেটাচ্ছে না লুডো খেলছে, সেই দিকে না দেখে যদি আমরা কানে হেডফোন, কেউ জানতেও পারবে না তুমি কি শুনছো, কেউ জিজ্ঞাসা করলে বলবে গান শুনছি, দরকার নেই তো পাড়ার লোককে জানিয়ে পড়াশোনা করার। কানে এখন আর একটা কিনে নেবে কষ্ট করে, কারণ প্রচুর টাকা আমরা সবাই এদিক ওদিক খরচা করি, একটা ইয়ারবাডস যেগুলো হয় উইদাউট এয়ার,
আই মিন উইদাউট তার, যেটা ইয়ারবাডস যেগুলো হয়, ওই ইয়ারবাডস একটা কিনে নেবে, কানে দিয়ে অটোমেটিক কবিতা শুনতে থাকবে, একটা প্রশ্ন কবিতা থেকে ভুল হবে না, আমার কথা যদি ফলো করো। যতদিন না কবিতাগুলো গ্রিপে চলে আসছে ততদিন নর্মাল স্পিডে শোনো 1, যখন গ্রিপে অল্প অল্প চলে এসছে তখন মিডিয়াম স্পিডে শোনো, যখন পুরোপুরি গ্রিপে চলে এসছে তখন একদম 2-তে শোনো, এবং প্রত্যেক দিন শোনো, প্রত্যেক দিন শোনো, ফ্রি টাইমে শোনো, ফ্রি টাইম। কেউ হাঁটতে গেছো, জগিং করতে গেছো, কানে হেডফোন দিয়ে ঝাঁকানাকা গান বা অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গান না শুনে কবিতা শোনো, কারণ এই কবিতাটা যদি আমরা এখন শুনতে পারি, পরবর্তীকালে আমরা অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গান ডাইনিং রুমে বা আমাদের ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে শুনতে পারবো, আদারওয়াইজ আমাদের ওই খেটে খেটে খেতে হবে। আশা করি বোঝাতে পারছি। এবং বলে রাখি, এই কবিতা থেকেও কিন্তু আমাদের মোটামুটি 8 থেকে 9টা প্রশ্ন আসে, 8টা প্রশ্নই বেশিরভাগ আসে সব মিলিয়ে। এবং এই কবিতার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সেটা লাইন ইম্পর্টেন্ট, কোন কবিতা কোন পত্রিকায় প্রকাশিত, কত সালে প্রকাশিত, কোন কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে, এবং সেই কবি সম্পর্কে কিছু আনুষঙ্গিক তথ্য কিন্তু কবিতার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা আমি দিয়ে দেবো বা দিয়েও দিই প্রত্যেক বছর। ঠিক আছে, চলো নেক্সট আমরা আসি কোথায়, ইউনিট 4। এই ইউনিট 4 এর জায়গাটার নাম হচ্ছে নকশা ও উপন্যাস। এই যে নকশা ও উপন্যাস আছে, প্রত্যেক বছর এখান থেকে 10টা করে প্রশ্ন আসে। বলে রাখি, আমাদের নেটের সিলেবাসের বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু এই ইউনিট 4, বেশ গুরুত্বপূর্ণ জায়গা এই ইউনিট 4। এখানে আমাদের টোটাল কটা উপন্যাস আছে না, টোটাল 11টা উপন্যাস আছে। তার মধ্যে ছোট্ট ছোট্ট উপন্যাস, অর্থাৎ তুলনামূলক ছোট হচ্ছে বিষবৃক্ষ, শ্রীকান্ত, তুঙ্গভদ্রার তীরে, আর নির্বাস। এই 4টে উপন্যাস হচ্ছে ছোট। কালীপ্রসন্ন সিং এর হুতম প্যাঁচার নকশাটাও ছোট, কিন্তু যেহেতু এটা নকশা, একটা অধ্যায়ের সঙ্গে আরেকটা অধ্যায়ের কোনো মিল নেই, সেহেতু এটা একটু কঠিন। বাদ বাকি যেগুলো আছে, ধরো পথের পাঁচালী, পুতুল নাচের রীতিকথা, রাধা, ঢোড়াই চরিত মানুষ, এইদিকে তোমার তিতাস একটি নদীর নাম, এবং প্রথম প্রতিশ্রুত 500 পেজের একটা উপন্যাস। ঠিক আছে, তো প্রত্যেকটা উপন্যাস কিন্তু একটু বড়, একটু তুলনামূলক বড়। এইগুলোকে আমাদের আস্তে 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 করে টেক্সট পড়ে পড়ে যেতে হবে, টেক্সট পড়ে পড়ে যেতে হবে। এবং আমি আমার কাছে যারা যারা মাস্টারজিতে পড়ে, সেখানে আমি নোটস দিয়ে দেবো, কিন্তু তারপরেও আমি একটা কথা বলতে চাই, দেখো, প্রফেশনালিজম আমি মেনটেন করতে পারি না, এবং ভবিষ্যতে কখনো মেনটেন করবো না। এমন কোনো কাজ করব না যেখানে তোমরা 5 বছর বা 5 মাস বা 10 মাস পরে গিয়ে আমাকে গালাগাল করো বা মাস্টারজি গ্রুপটাকে গালাগাল করো। ঠিক আছে, একদম পরিষ্কার এই সেন্টেন্সেই বলছি, কারণ নোট পড়া অভ্যাস করা কিন্তু খুব বাজে। যারা বলে যে আমাদের নোট থেকে 100% কমন, ঠিক আছে, মনে করো বা যে সেই ছেলেটার বা সেই মেয়েটার সব থেকে বড় বা সেই ইনস্টিটিউশনই দিচ্ছে। ঠিক আছে, সুতরাং কোনো নোটস থেকে 100% কমন আসে না। এইবার নেটের যে পরীক্ষাটা হয়েছিল, সে যদি তুমি নিজে নোট বানাতে, তাহলে তোমার নিজের নোট থেকেও 100% কমন আসতো। এখানে একটা ইনস্টিটিউশনের মুখ বাড়িয়ে বলার মতন কিছু নেই। ঠিক আছে, চলো নেক্সট চলে আসছি আমরা আমাদের কোথায় না, ছোট গল্প। দেখো, একটা কথা মনে রাখো, ছোট গল্প বলার আগে আমি একটা কথা বলতে চাই, যে আজকে আমরা যে কষ্টটা করব, অর্থাৎ আজকের কষ্টই কিন্তু আমাদের কাছে আগামী দিনের সাফল্য এনে দেবে। ধরো আজকে তুমি রাত 12টার সময় ঘুমাচ্ছ বা 1টার সময় ঘুমাচ্ছ, ভোর 5টার সময় উঠছো, এটা তোমার স্যাক্রিফাইস, তুমি তোমার ঘুমকে স্যাক্রিফাইস করছো। তুমি সারাদিন পড়ছো ঘরের মধ্যে, ঘর থেকে বেরোচ্ছ না, তুমি তোমার আনন্দটাকে স্যাক্রিফাইস করছো। তো এই স্যাক্রিফাইস গুলোই কিন্তু একটা সময় তোমাকে সাকসেসে কনভার্ট করাবে এবং তোমাকে আরো অনেক বেশি আনন্দ দেবে। এখন এই ছোট্ট ছোট্ট স্যাক্রিফাইস গুলো না করে যদি আমরা রাত 9টার সময় শুয়ে পরদিন সকাল 9টার সময় উঠি, বা রাত্রেবেলা 2:30, 3টে, 4টে পর্যন্ত ওয়েব সিরিজ বা বিভিন্ন এইসব কি সব আছে না, সিনেমা টিনেমা, ওইসব দেখে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, যদি দুপুর 12টার সময় 11টার সময় ঘুম থেকে উঠে টলতে টলতে মাকে বলি হ্যাঁ খেতে দাও, ঠিক আছে, তারপরে ওই বেরোলাম টোটো কোম্পানি করতে, ঠিক আছে, এদিক সেদিক, তারপরে আসলাম, আবার দুপুরে গেলাম, শুয়ে পড়লাম, আর পাড়ার কেউ জিজ্ঞাসা করলে, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে, কি করছিস ভাই, নেটের প্রিপারেশন নিচ্ছি, এটা বলো না। এটা তোমার ক্ষেত্রেও যেমন লজ্জা, তোমার বাবা মায়ের ক্ষেত্রেও ঠিক তেমনই লজ্জা। সুতরাং
যদি আজকে সত্যি সত্যি কষ্ট করো, তবে আগামী দিন কিন্তু সত্যি সত্যি তোমাদের কাছে সাফল্য আসবে। আর একটা কথা মনে রেখো, নিজেকে বিশ্বাস করো। আজকে এখানে তোমরা 30 জন জয়েন করেছো, নিয়ার অ্যাবাউট, ঠিক আছে? 30 জন জয়েন করেছো কেন? কারণ তোমরা নেট পাস করতে চাও, তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, এবং তোমরা কি করতে চাও না, তোমরা ভালো গবেষক হতে চাও। নেট পাস করার তো এই দুটো পারপাস, ভালো গবেষক হওয়া আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া। তো তোমরা এই স্বপ্নটা দেখেছো কেন, বা তোমরা এই স্বপ্নটা দেখেছো বলেই আমি বলবো যে এই স্বপ্ন তোমাদের জীবনে আসা বা এটা বাস্তবায়িত করার সমস্ত কিছু ক্যাপাবিলিটি, উইলিংনেস, অ্যাবিলিটি, যোগ্যতা, এলিজিবিলিটি সব কিন্তু তোমাদের মধ্যে আছে বলেই কিন্তু আজকে তোমরা এই গুগল মিটের এখানে বসে আছো, বা মাস্টারজির আজকে ডেমো ক্লাসে বসে আছো। বুঝতে পারছি? তোমরা তখন বসে থাকতে না, তোমরা তখন বসে থাকতে না যদি মাস্টার জি বা এই ডেমো ক্লাস ধরো কালকে বা ম্যাক্সিমাম হলো পরশুদিন অ্যানাউন্স করেছে যে ডেমো ক্লাস হবে, গত একটা সময় হওয়ার কথা ছিল, তখন আমারই শরীর খারাপ ছিল, আমি হসপিটালাইজড ছিলাম বলে হতে পারিনি, মানে ক্লাসটা হয়নি। তো আবার তোমরা অপেক্ষা করেছো, আবার এসছো ক্লাসে, তার মানে কি তোমাদের মধ্যে সমস্ত যোগ্যতা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার। এইবার এর সঙ্গে দুটো তিনটে জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, সেটা হচ্ছে আর কি না একটু পরিশ্রম, একটু পরিশ্রম করতে হবে, আর কি আর কি আর একটু স্যাক্রিফাইস করতে হবে, আর কি আর একটু রুটিন ফলো করতে হবে, আর কি একটু কন্টিনিউটি বা ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এর বাইরে আর কিচ্ছু না, এর বাইরে আর কিচ্ছু না। যারা নেট পাচ্ছে, জেআরএফ পাচ্ছে, তাদের 5টা হাত, 2টো মাথা, 4টে পা, একটা লেজ নেই, তাদেরও দুটো পা, একটা মাথা, 2টো চোখ, একটা মুখ আছে, এবং আমাদের সবার আছে। সুতরাং তোমাদেরও সেটা আই থিঙ্ক খুব একটা অসুবিধা হবে না। তো এই যে ছোট গল্প, ঠিক কিছুক্ষণ আগে আমি কবিতা নিয়ে যে কথাগুলো বললাম, ছোট গল্পের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। ছোট গল্পে টোটাল 16 জনের ছোট গল্প আছে, এবং প্রত্যেক জনের 2টো করে ছোট গল্প আছে। তাহলে 16 × 2 কত হয়? 32টা ছোট গল্প। বলে রাখি, ছোট গল্প থেকে 8 থেকে 9টা, বেশিরভাগ সময় 9টা প্রশ্ন কিন্তু ছোট গল্প থেকে দেয়, বেশিরভাগ সময় 9টা প্রশ্ন ছোট গল্প থেকে দেয়। এবং এই যে 9টা প্রশ্ন ছোট গল্প থেকে দিচ্ছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ ছোট গল্প কভার আপ করা থাকে। তোমরা বলতে পারো ম্যাডাম 9টা প্রশ্নের মধ্যে 32টা ছোট গল্প কিভাবে কভার আপ করবে? এখান থেকে বেশিরভাগ প্রশ্ন হয়, বা কিছু কিছু প্রশ্ন হয় শুদ্ধ অশুদ্ধ। ধরো ক, খ, গ, ঘ, উমা, এখন আবার 5টা করে দিচ্ছে। ধরো এখানে চোর গল্প থেকে একটা লাইন তুললো, ঠিক আছে? ধরো এখানে নিম অন্নপূর্ণা গল্প থেকে একটা লাইন তুললো, ধরো এখানে গিরগিটি গল্প থেকে একটা লাইন তুললো, ধরো এখানে ইঁদুর গল্প থেকে একটা লাইন তুললো, ধরো এখানে কানাকড়ি গল্প থেকে একটা লাইন তুললো। তো এরকম লাইন তুললো, লাইন তুলবে বলেছে, এবং নিচে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দিবে শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, 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 অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, বা শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, এরকম অপশন দিলে এবার তোমাকে চুজ করতে হবে। এবার দেখো এখানে তাহলে কটা, একটা প্রশ্ন কিন্তু, এটা মনে রেখো, একটা প্রশ্ন, তাহলে একটা প্রশ্নের মধ্যে কটা গল্প কভার আপ হচ্ছে? একটা প্রশ্নের মধ্যে 5টা গল্প কভার আপ হচ্ছে। ঠিক এরকম করে কিন্তু ছোট গল্পের মধ্যে বেশিরভাগ গল্প কভার আপ করা থাকে। এইবার প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা থাকে, দেখা গেল নিম অন্নপূর্ণাটা আমার পড়া নেই, প্রশ্নটা টোটালি ভুল হয়ে যাবে, কিংবা নিম অন্নপূর্ণা পড়া থাকলে কানাকড়ি পড়া নেই, প্রশ্নটা টোটালি ভুল হবে। এমন করেই কিন্তু শুদ্ধ শুদ্ধ গুলো সাজায়। সুতরাং এখানেও কিন্তু আমরা আমাদের সেই পুরানো ট্রিক্স বা আমাদের সেই কবিতার ট্রিক্সটা আমরা এখানে মেনটেন করব। কি করব না, এখানেও আমরা ইউটিউবে প্রচুর ছোট গল্পের অডিও রয়েছে, সেগুলো ডাউনলোড করব, মাঝে মাঝে কানে হেডফোন দিয়ে সেগুলো শুনতে থাকবো। কিছু বড় ছোট গল্প রয়েছে, যেমন ধরো গিরগিটি একটু তুলনামূলক বড়, ঠিক আছে? তারপরে এইদিকে ধরো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ওল্ড পুরাণ একটু বড়, তারপরে এইদিকে ধরো আর বড় আর বড় আর বড়, হুম 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 হুম
হ্যাঁ, প্রতিবেশী বর্মী বাক্স একটু তুলনামূলক বড়, ঠিক আছে। তো এইগুলো একটু মোটামুটি বড়, আদারওয়াইজ আর সব কিন্তু ওই 2-2.5 পেজ এরকমের মধ্যেই আর কি আসবে। সুতরাং আশা করা যায় খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, নেক্সট আমরা আর বলে দিচ্ছি, ছোট গল্প থেকে কিন্তু শুধু টেক্সটের বাইরে কিচ্ছু না। নোট মাস্টারজি দেবে, কিন্তু তবুও নোট তোমরা ফলো করো, কিন্তু সঙ্গে টেক্সট। এবার চলে আসছি আমরা নাটক ও প্রহসন। খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট, নাটক ও প্রহসন। এই নাটক ও প্রহসনে আমাদের টোটাল আছে 10টা নাটক। এই 10টা নাটক থেকে আমাদের প্রশ্ন আসে 7 থেকে 8টা। কোনো বছর 7টা, কোনো বছর 8টা প্রশ্ন এখান থেকে আসে। আবারও বলছি, 7 থেকে 8টা প্রশ্ন আসে, এবং কোনো বছর 7টা, কোনো বছর 8টা প্রশ্ন এখান থেকে আসে। এবং মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা, ছোট্ট একটা নাটক, কিন্তু খুব প্রশ্ন এখান থেকে আসে। জমিদার দর্পণ, ঠিক তেমন ভাবে জনা, শাহজাহান, নবান্ন, প্রথম পাঠ্য, চাঁদ বণিকের পালা, টিনের তলোয়ার, বাকি ইতিহাস, সিংহাসনের ক্ষয়রোগ। এই যে গোটা জায়গাটা, এই যে নাটকের নোট পড়তে হবে, আমি নোট দেব। সেই সঙ্গে সঙ্গে নোট নট এনাফ, সেই সঙ্গে সঙ্গে পড়তে হবে নাটকের টেক্সট গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্রত্যেকটা যে অঙ্ক বা দৃশ্য যদি কোথাও থাকে, ঠিক আছে, অঙ্ক বা দৃশ্য যদি কোথাও থাকে, সেই অঙ্ক বা দৃশ্যের প্রত্যেকটা অঙ্কের প্রথম লাইনগুলো এবং শেষ লাইনগুলো ভালো করে নজর দিতে হবে। আর কি, প্রত্যেকটা নাটকের শেষের যে দৃশ্য, একদম শেষ যে দৃশ্য, সেটা বেশি ভালো করে দেখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যে এই যে নাটক তোমরা দেখছো বা নাটক আমি বলছি, এই নাটক থেকে কিন্তু শুধু সংলাপ ধর্মী প্রশ্ন আসে না। অর্থাৎ কেউ যদি মনে করে যে নাটক থেকে শুধু ডায়লগ গুলো দেবে এবং সেই ডায়লগ থেকেই প্রশ্ন আসবে, তাহলে কিন্তু সেটা ভুল। কারণ শুধু ডায়লগ থেকে কিন্তু নাটকের প্রশ্ন আসে না। নাটকের প্রশ্ন কিছু কিছু ভাবে ভ্যারি করে। কেমন? পুরো নাটকের যে গান আছে, সেই গান থেকে দুটো প্রশ্ন দিল, ডায়লগ বা সংলাপ ধর্মী প্রশ্ন দিল দুটো, এবং দুটো বা তিনটে তথ্য প্রশ্ন দিল, ঠিক আছে। প্রত্যেকটা নাটক বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছে, এবং বিভিন্ন অভিনেতাদের দ্বারা সেগুলো কি হয়েছে, বিভিন্ন অভিনেতাদের দ্বারা সেগুলো অভিনয় করা হয়েছে। তো সেই অভিনেতাদের নাম দিতে পারে। দেখা গেল যে তোমার নবান্ন নাটকের প্রধান চরিত্রে কে অভিনয় করেছিল, বা নবান্ন নাটকটা প্রথম কোথায় অভিনীত হয়েছিল, এরকম আনুষঙ্গিক তথ্য একটা বা দুটো দেবে। তো সব মিলিয়ে 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু নাটকে থাকে। আবারও বলছি, নাটকে কিন্তু শুধু ডায়লগ বা শুধু সংলাপ কোনোদিন দেয় না, নাটকে কিন্তু শুধু গান কোনোদিন দেয় না। নাটকের প্রশ্ন কিন্তু সবসময় মিক্সড থাকে, মিক্সড। নাটকের প্রশ্ন যদি কারোর কাছে, যদি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকে, তোমরা একটু দেখে নিও নাটকের প্রশ্নগুলো। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসছি কোথায়, আমাদের যে 7ম ইউনিট, সেটা হচ্ছে প্রবন্ধ, রম্য রচনা, আত্মজীবনী, সাময়িক তত্ত্ব। এখান থেকে প্রশ্ন আসে 8 থেকে 9টা। 8 থেকে 9টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। একটা কথা বলে রাখি, যে আমাদের না, এই যে কথাগুলো বলছি বা এই যে কাজগুলো করছি আমরা, এগুলো আমাদের প্রশ্নের পকেট সিলেকশন করছি। আমাদের কাছে একটা ছোট্ট কি বলবো ব্যাগ রয়েছে, এবং সামনে অনেকগুলো মোহর রয়েছে। সেই মোহর হচ্ছে আমাদের এই 100টা প্রশ্ন, মানে 200খানা নাম্বার, এক একটা প্রশ্ন পিছু 2টো নাম্বার। সেই মোহর থেকে কতগুলো মোহর নিয়ে আমরা আমাদের ব্যাগে নিতে পারবো, কত ঘন্টার মধ্যে? 3 ঘন্টার মধ্যে টাইম আছে। আমি পেপার 1টা ছেড়ে দিলাম, আমি পেপার 2 ধরলে বলবো যে 2 ঘন্টা টাইম আছে। এবং সেইটাই, সেই প্রসেসটাই বা সেই টিপসটাই বা সেই ট্রিক্সটাই কিন্তু আজকে আমাদের বিষয়, আজকে আমাদের পড়ানোর বিষয়। তো প্রবন্ধ, রম্য রচনা, আত্মজীবনী ও সাময়িক পত্র থেকে যথারীতি রামমোহন রায় প্রবন্ধ। প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, ঠিক আছে, প্রমোদ চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, বুদ্ধদেব বসু, আর কে আছে, আবু সঈদ আইয়ুব। টোটাল 10 জনের প্রবন্ধ কিন্তু এখানে রয়েছে। এছাড়া এখানে একটা আত্মজীবনী আছে, রাসসুন্দরী দাসীর আত্মজীবনী হচ্ছে আমার জীবন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এমন কোনো বছর নেই এখান থেকে প্রশ্ন আসেনি, প্রত্যেক বছর বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন এসছে। সাময়িক পত্র থেকে প্রত্যেক বছর 2টো করে প্রশ্ন আসেই।
তাহলে এখানে যদি 8 থেকে 9টা প্রশ্ন আসে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আবু সঈদ আইয়ুব থেকে একটা প্রশ্ন আসবে। কটা গেল? 4টে প্রশ্ন গেল। হ্যাঁ, 4টে প্রশ্ন যাওয়ার পরে বলছি স্বামী বিবেকানন্দ থেকে একটা প্রশ্ন আসবে, তাহলে কটা গেল? 5টা প্রশ্ন গেল। বাদ বাকি যে 4টে প্রশ্ন, সেই 4টে প্রশ্ন দেখা গেল রমেন্দ্র সুন্দর ত্রিবেদী থেকে একটা লাইন তুললো শুদ্ধ শুদ্ধর মধ্যে, প্রমোদ চৌধুরী থেকে একটা লাইন তুললো, ওরকম ওরকম করে কভার আপ করে কিন্তু প্রশ্নগুলোকে বা সিলেবাসটাকে কভার আপ করে। অর্থাৎ একটা প্রশ্ন মানে একটা জায়গার থেকেই প্রশ্ন দেবে, এই কনসেপ্ট থেকে অন্তত নেটের পরীক্ষায় বেরিয়ে আসতে হবে। কারণ একটা প্রশ্নের মধ্যে নানান মানে 2-3টে প্রবন্ধ ঢুকিয়ে দেবে, 2-3টে রাইটারের প্রবন্ধ ঢুকিয়ে দেবে। এবার চলে আসছে আমাদের রবীন্দ্র সাহিত্য। এতক্ষণ আমি অনেক মোটামুটি এর আগে 7টা ইউনিট নিয়ে টুকটাক কথা হয়েছে, তাই না? এর আগে 7টা ইউনিট নিয়ে টুকটাক কথা হয়েছে, এবং এই যে 7টা ইউনিট নিয়ে কথা হলো, আমি একটাতেও বলিনি যে এর প্রশ্ন প্রচন্ড ঘুরিয়ে ফিরিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন বলছি যে রবীন্দ্র সাহিত্যের প্রশ্ন অন্যান্য ইউনিটের প্রশ্নের তুলনায় কিন্তু একটু ঘুরিয়ে দেয়। অর্থাৎ ঘুরিয়ে প্রশ্ন করা যেটাকে বলে, সেটা আমরা একমাত্র দেখতে পাই রবীন্দ্র সাহিত্যের ক্ষেত্রে। তোমরা একটু 2021 থেকে 2022, 23, 24 এই সালগুলো রবীন্দ্র সাহিত্যের প্রশ্নগুলো দেখে নিও, যে কেমন প্রশ্ন রবীন্দ্র সাহিত্য থেকে এসছে। ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন কিন্তু রবীন্দ্র সাহিত্য থেকে দেয়। আমার মতে 10টা ইউনিটের মধ্যে সব থেকে কঠিন প্রশ্ন রবীন্দ্র সাহিত্য থেকে হয়। কিন্তু রবীন্দ্র সাহিত্য পড়তে কিন্তু সবার খুব ভাল লাগে, সবার খুব ভাল লাগে রবীন্দ্র সাহিত্য। জিজ্ঞাসা করবে, এমন কেউ বলবে না যে রবীন্দ্র সাহিত্য পড়েনি, সবাই রবীন্দ্র সাহিত্য পড়েছে এবং সবারই খুব ভাল লেগেছে। রবীন্দ্র সাহিত্য সবারই খুব সুন্দরভাবে কমপ্লিট করা আছে। কিন্তু তারপরও রবীন্দ্র সাহিত্য থেকে 10টা প্রশ্ন যদি রবীন্দ্র সাহিত্যে দেয়, দেখা গেল 3 থেকে 4টে প্রশ্ন ঠিক হচ্ছে। কেন? কারণ এই যে ঘুরিয়ে প্রশ্নটা কিন্তু রবীন্দ্র সাহিত্য থেকে করছে বা করে। এক্ষেত্রে বলবো যে এই যে কাব্যগ্রন্থের মধ্যে 3টে রয়েছে, চিত্রা, পুনশ্চ, নবজাতক। 2022-এর আগে পর্যন্ত এখান থেকে কোথায় বসে কবিতাগুলো লেখা, হ্যাঁ, কত তারিখে কবিতাগুলো প্রকাশিত হয়েছে, কত তারিখে কবিতাগুলো লেখা হয়েছে, হ্যাঁ, কোন কাব্যগ্রন্থের কোন কবিতা, সেখান থেকে প্রশ্ন আসতো। কিন্তু 2022-এর পর থেকে ভিতর থেকে, অর্থাৎ চিত্রা কাব্যগ্রন্থের ভিতরে যে কাব্য কবিতাগুলো রয়েছে, পুনশ্চ কাব্যগ্রন্থের ভিতরে যে কবিতাগুলো রয়েছে, মানে সাধারণ মেয়ে, ঠিক আছে, পুরাতন ভৃত্য, নবজাতকের ভিতরে যে কবিতাগুলো রয়েছে, সেই কবিতা থেকে প্রশ্ন তুলছে। এবং সেই কবিতা থেকে প্রশ্ন তুলছে মানে একটা লাইন তুলে দিচ্ছে, তুলে দিয়ে বলছে চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি কোন কবিতার অংশ, চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত এই লাইনটি কোন কবিতার অংশ, বা এই পংক্তিটি কোন কবিতার অংশ। এবার নিচে 3টে কবিতার নাম দিয়ে দিচ্ছে, বা 4টে কবিতার নাম দিয়ে দিচ্ছে। এই হচ্ছে কাব্য কবিতার অবস্থা এখন বর্তমানে। তাই আমি বলবো, কাব্য কবিতার ক্ষেত্রে, রবীন্দ্র সাহিত্যের কাব্য কবিতার ক্ষেত্রে আমার সাজেশন যদি নাও, আমি বলবো যে পড়ার দরকার নেই। কারণ এখানে আর না হলেও 100টার উপরে বা 100টার মতন কবিতা পড়তে হবে। এই 100টা কবিতা পড়ে আমি 2টো প্রশ্ন এখান থেকে আসবে, এবং এই 2টো প্রশ্ন ঠিক করতে পারবো কিনা তারও নেই গ্যারান্টি। তার থেকে বড়, এই কবিতাটার জায়গাটায় আমরা নজর না দিয়ে, আমরা নজর যদি দিই আমাদের যে কাব্য কবিতার ইউনিট, সেই কাব্য কবিতার ইউনিটটাকে আরো স্ট্রং করার, ওখান থেকে যে 8টা প্রশ্ন আসবে, সেই 8টা প্রশ্নের একটাও যাতে ভুল না হয়, সেটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি কি বুদ্ধিমানের, তাই না? অনেক বেশি বুদ্ধিমানের। আশা করি একটু হলেও বোঝাতে পারছি। সুতরাং এই জায়গাটা ধরার দরকার নেই। যদি কারোর কমপ্লিট করা থাকে তাহলে পড়বে, আদারওয়াইজ ধরার দরকার নেই। চলে এসেছি ঘরে বাইরে ও চতুরঙ্গ। খুব সুন্দর 2টি উপন্যাস, একদম মেন টেক্সট পড়ো, দেখবে খুব ভাল লাগবে। মনে হবে না বোর হচ্ছি, দূর ভালো লাগছে না, ভালো লাগছে না, এই ব্যাপারটা কিন্তু মনে হবে না। নেক্সট চলে আসছি আমরা ছোট গল্প। আমাদের এখানে টোটাল 5টা ছোট গল্প আছে, অর্থাৎ নিশীথে, দুরাশায়, স্ত্রীপত্র, হৈমন্তী, ল্যাবরেটরি। এই 5টা ছোট গল্প মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসে। চতুরঙ্গ ঘরে বাইরে থেকে 2টো প্রশ্ন আসে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং গোটা ছোট গল্প থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। নাটক আছে 2টো, অচলায়তন এবং মুক্তধারা। এখান থেকে খুব বেশি করে গান আসে, অনেক গান, অনেক বছর এখান থেকে গানই এসছে, শুধু গানই। সুতরাং এখানকার গানগুলোকে ভীষণ ঠোঁটস্থ করে নিতে হবে, একদম
হয় না, মানে অচলায়তনের গান যেমন মুক্তধারার গান যেমন, গানের ক্রম আসতে পারে, কিংবা ধরো একটা গানের নাম, মানে গান দিয়ে বললো এটা কার কার কণ্ঠে গীত হয়েছে, বা মুক্তধারা থেকে যেমন আসে একটা গানের নাম দিয়ে দেয়, ঠিক আছে, নাম দিয়ে বলে এই গানের পরবর্তী সংলাপটা কি, এবং তারপরে 4টে সংলাপ দিয়ে দেয়, এবার খুঁজো গানের পরের সংলাপ কি, ঠিক আছে, কিংবা একটা সংলাপ দিয়ে দেয়, ঠিক আছে, সংলাপ দিয়ে বলে এই সংলাপের পরবর্তী গান কোনটা, দিয়ে এবার 4টে গান দিয়ে দেয়, এবার খোঁজো পরবর্তী গান কোনটা। এটা মুক্তধারার ক্ষেত্রে হয়, কিন্তু শুধুমাত্র অচলায়তনের ক্ষেত্রে হয় না। প্লাস এখান থেকে সংলাপ ধর্মী প্রশ্ন দিতে পারে, তথ্য ধর্মী প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, প্রবন্ধের ক্ষেত্রে বলবো 2টো করে প্রশ্ন প্রবন্ধে আসে ইন্টারনেটের। এবং এই যে পল্লী প্রকৃতি 1 বলে যে প্রবন্ধটা আছে, এখানে পল্লী প্রকৃতি বলে একটা গোটা প্রবন্ধ গ্রন্থ আছে, যেখানে বেশ 16টা মতন প্রবন্ধ রয়েছে। হ্যাঁ, এবং সেই পল্লী প্রকৃতি প্রবন্ধের প্রত্যেকটা প্রবন্ধই কিন্তু এখানে পাঠ্য। আবারও বলছি, পল্লী প্রকৃতি 1 বলতে শুধু পল্লী প্রকৃতি প্রবন্ধ নয়, ওই পল্লী প্রকৃতি প্রবন্ধের মধ্যেও পল্লী প্রকৃতি বলে একটা প্রবন্ধ রয়েছে, কিন্তু সেই প্রবন্ধটা কিন্তু আমাদের পাঠ্য নয়, গোটা পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থটাই আমাদের পাঠ্য। কারণ 2023-এর প্রশ্ন কিন্তু আমাদের সেটাই ইন্টিগ্রেট করেছিল, বা সেই দিকে ইন্টিগ্রেশন দেয়। আর এখান থেকে তাহলে টোটাল মিলিয়ে 2টো প্রশ্ন আসছে। সুতরাং এই যে পল্লী প্রকৃতির গোটা প্রবন্ধ গ্রন্থ, এটাকে আমরা বাদ দেবো, দরকার নেই। যদি একটা প্রশ্ন আসে আমরা ছেড়ে দেব। আমাদের 100টা প্রশ্নের মধ্যে টার্গেট রাখতে হবে 80টা প্রশ্ন আমরা ঠিক করব। 100-100 ঠিক করতে গেলে আমরা কি বলবো, সেই হয় না, মানে সেই বদহজম হয়ে বাড়ি চলে আসতে হবে। খুব মানে ট্রিকি করে আমাদের পড়তে হবে, যে যে জায়গাগুলো পড়বো সেখান থেকে যেন আমরা পারি। বাদ বাকি প্রবন্ধগুলো ভালো করে পড়ো। মেঘদূত খুব ছোট্ট 2 পেজের একটা প্রবন্ধ, ছেলে ভুলানো ছড়া খুব সুন্দর, মানে খুব মানে পুরো লোকসাহিত্যটাকে এখানে খুব ভালোভাবে রিফ্লেক্ট করা হয়েছে। বঙ্কিমচন্দ্র খুব দারুণ একটা প্রবন্ধ, সাহিত্যের তাৎপর্য, তথ্য সত্য বাস্তব, সাহিত্যের নবত্ব, আধুনিক কাব্য, মনুষ্য নরনারী। এই মনুষ্য নরনারী প্রবন্ধটা একটু খট্টমোটো মনে হলেও প্রবন্ধ দুটো কিন্তু যদি একটু বুঝে পড়া যায়, তাহলে খুব মানে এটা কি বলবো, একটা মানে আমাদের মনের মানে পঞ্চ যে ভূত আছে, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেটাকে মানে ইন্ডিকেট করেই কিন্তু প্রবন্ধটা তৈরি হয়েছে। নেক্সট আমি চলে আসছি, আমাদের ভ্রমণ সাহিত্য কি আছে, জাপান যাত্রী এবং আত্মজীবনী আছে, জীবন স্মৃতি। এখান থেকে একটা প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে, মোটামুটি 9 থেকে 10টা প্রশ্ন কিন্তু রবীন্দ্র সাহিত্য থেকে আসে। খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট, আমি 3 স্টার দেব। সেই সঙ্গে সঙ্গে এখান থেকে এখানকার যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু খুব মডারেট লেভেলের প্রশ্ন হয়, অর্থাৎ সোজা প্রশ্ন কিন্তু এখান থেকে খুব কমই হয়। আশা করি একটু হলেও বোঝাতে পারছি। এবার আমাদের আমাদের যে নবম ইউনিট, সেই নবম ইউনিটের নাম কি? নবম ইউনিটের নাম হচ্ছে কি না, ছন্দ অলংকার। এই যে ছন্দ অলংকার ইউনিটটা, এই ছন্দ অলংকার ইউনিটের মধ্যে প্রথম রয়েছে বাংলা ছন্দের উদ্ভব ও ক্রম বিকাশ। এখানে প্রবোধচন্দ্র, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, অমিত্র সুদন, তারপরে আরো যারা যারা আছে, তাদের তারা ছন্দ সম্পর্কে কি বলছে, সেই জায়গাটা কিন্তু আমাদের এখানে ভালো করে পড়তে হবে। ছন্দের উদ্ভব কিভাবে আসছে, কি করে ছন্দ তৈরি হচ্ছে, সেখানে পড়তে গেলে আমাদের সেই চর্যাপদ তারও আগে থেকে শুরু করতে হবে, এবং তার যে বিবর্তন, তার যে ক্রম বিকাশ, সেইটা আমাদের পড়তে হবে এখানে। এবং ছন্দ থেকে টোটাল প্রশ্ন আসে কটা? 2 থেকে 3টে। অলংকার থেকে টোটাল প্রশ্ন আসে কটা? 2 থেকে 3টে। ঠিক আছে, টোটাল কোন কোন বছর এখানে 6টা প্রশ্ন আসে, কোন কোন বছর এখানে 5টা প্রশ্ন আসে। এবং তারপরে চলে আসছি আমরা ছন্দের রূপ রীতি, তারপরে চলে আসছি আমরা ছন্দের রূপ বৈচিত্র্য, এবং ছন্দের যে বিভিন্ন ভাষা, অর্থাৎ ছন্দের দল কি, ছন্দের কলা কি, মাত্রা কি, পর্ব, পর্বাঙ্ক, অতিপর্ব, ছেদ, জ্যোতি, পংক্তি, স্তবক, নীল, এগুলো কি সেগুলো আমাদেরকে পড়তে হবে। আমি অত দেখছি না, আমি যখন পড়াবো তখন তোমরা দেখতে পাবে। এবার চলে এসছি আমরা আমাদের অলংকার। এই যে অলংকার, এই অলংকারকে 2টো ভাগে ভাগ করা হয়, কি? শব্দ অলংকার এবং অর্থালংকার। অলংকার প্রসঙ্গে আমরা একটা কথা বলি, যে আমরা মানুষ, আমরাও কিন্তু অনেক অলংকার পড়ি। মেয়েদের কথা যদি বলি, সে অনেক অলংকার পড়ি, কিন্তু একটা সুন্দর মেয়ে, সে অলংকার পড়লে তাকে সুন্দর লাগে। কিন্তু একটা মৃতদেহকে যদি অলংকার পরানো হয়, যে মারা গেছে একটা শবদেহ,
তাহলে তাকে যদি অলংকার পরানো হয় তাকে কি সুন্দর লাগে? না, সুন্দর লাগে না। সুতরাং অলংকার কোথায় প্রয়োগ করতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে না, কোথায় প্রযোজ্য, কোথায় প্রযোজ্য না, সেটাও কিন্তু আমাদের এখানে প্রাসঙ্গিক। এবং সেটা আমরা আমাদের শ্যামাপদ চক্রবর্তীর যে বইটা আছে অলংকারের, সেখানে কিন্তু দেখে নিতে পারি, বা ওখানে রয়েছে বিষয়টা। এই অলংকারকে টোটাল দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, শব্দালংকার এবং অর্থালংকার। শব্দালংকার বলতে অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স বা যে কোনো একটা লাইন বা যেটা একটা কবিতা বা পংক্তি, সেইগুলোকে শব্দের ঘোরপেচের মাধ্যমে বা শব্দের মাধ্যমে সুন্দর করার চেষ্টা করা হচ্ছে, বা সৌন্দর্য প্রদান করার চেষ্টা করা হচ্ছে, বা শ্রুতি মাধুর করার চেষ্টা করা হচ্ছে, বা শ্রুতি মাধুর্য দেওয়া হচ্ছে। সেখানে কোন কোন অলংকার রয়েছে? অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্তি বদাভাস। এবার চলে আসছি আমরা আমাদের অর্থালঙ্কারে। অর্থালঙ্কারের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু অলংকার আছে, যেমন ধরো উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, অপন্নতি, নিশ্চয়, ভ্রান্তিমান, অতিশয়োক্তি, অপ্রস্তুত প্রশংসা, ব্যতিরেক, সমশক্তি, বিরোধাভাস, বিভাবনা, বিষম, ব্যজস্তুতি, সমব্যক্তি। তো এই যে অর্থালঙ্কারের কথা বলছি, এই অর্থালঙ্কার তাহলে এইটা তো শব্দ দিয়ে সৌন্দর্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তাহলে অর্থালঙ্কারটাকে কি করা হচ্ছে না? অর্থালঙ্কারে কিন্তু অর্থ দিয়ে সৌন্দর্য সৃষ্টি করা হচ্ছে, সেই জন্য ওর নাম শব্দালঙ্কার, এর নাম অর্থালঙ্কার। এইবার চলে আসছি আমরা আমাদের পরবর্তী যে জায়গা, একদম অন্তিম ইউনিট বা অন্তিম পর্ব, সেটা হচ্ছে ইউনিট 10 বা ভারতীয় ও পাশ্চাত্য কাব্য তত্ত্ব। এখানে তিনটে সাব ইউনিট আছে। একটা হচ্ছে মানে ভারতীয় কাব্যতত্ত্ব, যেখানে আমরা পাচ্ছি অলংকারবাদ, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, চিত্রকাব্য, ঔচিত্য এবং বক্রোক্তিবাদ। দুটো প্রশ্ন এখান থেকে আসে। উজ্জ্বল নীলমণি, দুটো থেকে তিনটে প্রশ্ন এখান থেকে আসে। অ্যারিস্টটলের পলিটিক্স, দুটো থেকে তিনটে প্রশ্ন এখান থেকে আসে। টোটাল এখান থেকে 7টা মতন প্রশ্ন কিন্তু এখানে আসে। এবং এই যে অ্যারিস্টটলের পলিটিক্স, এই অ্যারিস্টটলের পলিটিক্স শিশির কুমার দাসের একটা বই আছে দেখবা, এই শিশির কুমার দাসের বই থেকে একদম ডিটো কপি করে, অর্থাৎ বই থেকে একদম ডিটো তুলে দেয়। উজ্জ্বল নীলমণি আমাদের যে মেন টেক্সট, সেই টেক্সটটা একটু হলেও পড়তে হবে, অর্থাৎ সেখানে নায়ক ভেদ প্রকরণ, হরিপ্রিয়া প্রকরণ, নায়িকা ভেদ প্রকরণ, শৃঙ্গার ভেদ প্রকরণ গুলো দেখতে হবে। এবং অলংকার বা রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, এগুলো আমরা দুর্গা শঙ্কর মুখোপাধ্যায় বা অতুল চন্দ্রগুপ্তর যে বইটা, সেটা আমরা ফলো করতে পারি। এবং এই জায়গা থেকে কিন্তু 7টা থেকে 6টা প্রশ্ন মোটামুটি আমি কমন দিই। এবার এইগুলো বলার পর আমি একটা কথা বলতে চাই, এই যতগুলো ইউনিট তোমরা শুনলে, এই গোটা ইউনিটের মধ্যে আমি 4টে ইউনিটকে বাছবো স্কোরিং ইউনিট হিসাবে। সেটা হচ্ছে ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 9 এবং ইউনিট 10। এই যে ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 9 এবং ইউনিট 10, এই যে ইউনিট গুলোর কথা বলছি, এই ইউনিট গুলো কিন্তু প্রত্যেকটাই কি, এই ইউনিট গুলো প্রত্যেকটাই আমাদের স্কোরিং ইউনিট। এবং বেশিরভাগ ছেলেমেয়েরা কি করে, এই ইউনিট গুলো ছোট ইউনিট বলে খুব একটা গুরুত্ব দেয় না। তারা মনে করে পরীক্ষার 2 দিন আগে পড়ে দেবো বা স্টেজে মেকআপ করে দেবো। কিন্তু সবকিছু তো আর পরীক্ষার 2 দিন আগে পড়ে বা স্টেজে মেকআপ করে দিলে হয় না। তাই প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি ডে, এই ইউনিট গুলোতে যদি আমরা আমাদের সময় একটুখানি হলেও মানে কি বলবো ইনভেস্ট করি বা টাইম ইনভেস্ট করি, তাহলে তার রেজাল্ট কিন্তু আমরা পাবো আমাদের ফাইনাল রেজাল্টে বা এনটিএ নেটিভ রেজাল্টে। হ্যাঁ, সুতরাং এই পর্যন্ত আমরা আমাদের সিলেবাসটুকু বোঝালাম। এবার আমরা আমাদের একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অচলায়তন নাটক। একটুখানি আগেই বললাম অচলায়তন নাটকের কথা, যেটা কিনা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কিন্তু তার আগে একটু আমাকে মেসেজে জানাবে, এই সিলেবাস নিয়ে যে কথাগুলো বললাম, এই নিয়ে কি তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে বা কোনো বক্তব্য আছে?
দেখো অমিত, আরেকবার বললে আবার 1 ঘন্টা সময় লাগবে। তুমি বরং স্যার তোমাদেরকে রেকর্ড পাঠিয়ে দেবেন, অর্থাৎ মাস্টারজি গ্রুপ তোমাদেরকে রেকর্ড পাঠিয়ে দেবেন। তোমরা রেকর্ডটা একবার শুনে নিও, হ্যাঁ, যার কনফিউশন রয়েছে পূর্বে কি লেখা মানে কি পড়ানো হয়েছে সেটা নিয়ে তোমরা রেকর্ডটা একবার শুনে নেবে। আচ্ছা, পল্লী প্রকৃতি, পল্লী প্রকৃতি বলে একটা বই আছে, প্রবন্ধ গ্রন্থ। গ্রন্থ মানে বোঝো তো, যার মধ্যে অনেকগুলো প্রবন্ধ থাকে, সেইটাকে পল্লী প্রকৃতি বলছি। এবং সেটা তোমরা কলেজ স্ট্রিট গেলে যে কোনো দোকানে গিয়ে বলবে রবীন্দ্রনাথের পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থটা দাও, দিয়ে দেবে। স্কোরিং ইউনিট বলতে বোঝানো হচ্ছে ইউনিট 1, অর্থাৎ গ্রামারের যে ইউনিটটা বাংলা ভাষা, ঠিক আছে। ইউনিট 3 অর্থাৎ কবিতার যে ইউনিটটা, ইউনিট 9 অর্থাৎ ছন্দ অলঙ্কারের ইউনিটটা, এবং ইউনিট 10 অর্থাৎ এই যে ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্বের যে ইউনিটটা। হরপ্রসাদ শাস্ত্রীর ওই বইটা কিনবে। বাংলা ভাষায় বহুদ্ধ গান ও দোহা বলে একটা বই আছে, ঠিক আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত বইটা। তোমার A4 পেজ যেমন সাইজের হয় না, A4 পেজ, ওই A4 পেজ সাইজের একটু বড় মোটা, এবং বইটা বিস্কিট বিস্কিট কালারের বই। ওই 500 টাকা দাম মতন হবে, 500 টাকা সামথিং কি 500-র আশেপাশে দাম, ঠিক আছে। যে কোনো দোকানে কলেজ স্ট্রিটে বা তোমাদের আশেপাশে যে কোনো জায়গায় যদি বইটা অর্ডার দাও, তারা এনে দেবে। ইউনিট 3-র জন্য কি বই কিনবে বলতে, ইউনিট 3-র জন্য আলাদা করে কোনো বই কিনতে হবে না। তোমাদের কাছে যদি সেই পিডিএফটা থাকে, কাব্য কবিতার একটা পিডিএফ, সেই কাব্য কবিতার পিডিএফটাই ভালো করে পড়ো, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। আর যে ইউটিউবে প্রচুর সোর্স আছে, এই যে কবিতা আবৃত্তিগুলো, সেই আবৃত্তিগুলো শুনলেই হবে, আবৃত্তিগুলো শুনলেই হবে। তাছাড়া আর কোথাও কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই তো? তাহলে কিন্তু আমি আমাদের অচলায়তন নাটকে ঢুকবো। আচ্ছা, ইউনিট 1-এর জন্য খুব ভালো প্রশ্ন করেছো। ইউনিট 1-এর জন্য রামেশ্বর শ পড়বেন আর সুকুমার সেন। রামেশ্বর শ আর সুকুমার সেন। আর কোনো প্রশ্ন আছে? আমি ঠিক 10টা পর্যন্ত তোমাদের প্রশ্ন নেব, কি 10টা 1-2 পর্যন্ত প্রশ্ন নেব, তারপরে আমরা আমাদের পরবর্তী যে পাঠ্য অচলায়তন সেখানে আসবো। সিলেবাস ওরিয়েন্টেড আর কোনো প্রশ্ন নেই তো, বা নেট ওরিয়েন্টেড? এবার কিন্তু প্রশ্ন যা করতে হবে সব আমাদের টেক্সট ওরিয়েন্টেড প্রশ্ন নেব আমি, হ্যাঁ। চলো, তাহলে আশা করা যায় তোমরা সবাই একটু হলেও বুঝতে পেরেছো। আমি এটা আশা করছি যে তোমাদেরকে আমি একটু হলেও বোঝাতে পেরেছি, বা আজকের যে 1 ঘন্টা তোমাদের জীবনে একটু হলেও কিছু ভ্যালু অ্যাড করেছে। মোটামুটি তোমাদের সঙ্গে প্রায় 1 ঘন্টা আমরা পার করে ফেললাম, বা আমি পার করে ফেললাম। এবার আমাদের পরবর্তী যে পর্ব, সেটা হচ্ছে আমাদের একটা রবীন্দ্র সাহিত্যের ছোট্ট একটা টপিক তুলে নিয়েছি, সেটার নাম হচ্ছে অচল আয়তন। এবং এই অচল আয়তন নাটকটা নিয়ে আমি তোমাদেরকে কিছু বলার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো। দেখো, এই যে অচল আয়তন নাটক, এখানে দ্বন্দ্ব এই নাটকের প্রাণ। তোমরা আশা করি টেক্সটটা মানে আই মিন পিডিএফটা দেখতে পাচ্ছ, পিপিটি যেটা আমি মানে তোমাদেরকে করিয়েছি। তো নাটকটা কি সেটা আগে আমরা জানবো, তারপরে তো নাটকের মানে তোমার বিষয়বস্তুতে যাব। আগে আমরা একটু দেখে নিই নাটকটা কি। তো দ্বন্দ্ব কি আমরা সবাই জানি, সেই দ্বন্দ্ব হচ্ছে এই নাটকের প্রাণ। আর রবীন্দ্র নাটকে সেই দ্বন্দ্ব, বন্ধন আর মুক্তিকে কেন্দ্র করে যন্ত্র সভ্যতার করাল গ্রাস থেকে প্রাণের মুক্তি ঘোষণা করেছেন মুক্তধারা নাটকে। আবার অন্ধ সংস্কার পেরিয়ে প্রেমের, মনুষ্যত্বের জয়ের বার্তা দিয়েছেন রবি ঠাকুর তারই বিসর্জন নাটকে। আর প্রাণহীন নিয়মের বন্ধনকে ছিন্ন করার প্রয়াস করেছেন, বা প্রাণহীন বন্ধনকে ছিন্ন করার প্রয়াস দেখিয়েছেন রবি ঠাকুর তার অচল আয়তন নাটকে। কিন্তু নিয়মের দাসত্বকে মুক্তির কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রবীন্দ্রনাথকে বারংবার। কারণ কারণ অচলায়তন একটা তত্ত্ব নাটক। আবারও বলছি, অচলায়তন একটা তত্ত্ব নাটক। রবীন্দ্রনাথের তত্ত্ব নাটকের মূল বিষয় মৌলিক দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্ব হলো কিসের সঙ্গে কিসের দ্বন্দ্ব, খুব ভালো করে বুঝতে হবে আমাদের। জড় ধর্মের সঙ্গে প্রাণ ধর্মের দ্বন্দ্ব। এবং জড় ধর্মের প্রাধান্য যতই প্রবল হোক না কেন,
প্রাণ ধর্মের কাছে কিন্তু তার পরাজয় নিশ্চিত, কারণ প্রাণ ধর্ম কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে সেই জড় ধর্মকে কন্ট্রোল করে। এই তত্ত্বকে রবীন্দ্রনাথ ঠাকুর নানাভাবে উপস্থাপন করেছেন বা বলা যেতে পারে উপস্থাপিত করেছেন। আমরা প্রমথনাথ ঋষির কথা সবাই কম বেশি জানি। এক সেকেন্ড। তো আমরা প্রমথনাথ ঋষির কথা সবাই কম বেশি জানি, এবং এখানে আমরা দেখি যে প্রমথনাথ ঋষি তিনটি ভাবে উপস্থাপন করেছেন বিভিন্ন সম্পর্ককে। যেমন ধরো, মানুষের সঙ্গে ভগবানের সম্পর্ক, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। অচলায়তন নাটকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক প্রথম প্রাধান্য পেয়েছে এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে সেই সম্পর্ক স্পষ্টতা লাভ করেছে। মানুষের তৈরি বহু দিনের অর্জিত অন্ধ ও বিকৃত সংস্কার এবং অনুশাসনগুলি সমাজকে কিভাবে নাগপাশের সহস্র বন্ধনে বেঁধে রেখেছে তার স্বরূপ প্রকাশ করে সেখান থেকে মুক্তির কথা বলেছেন তার অচলায়তন নাটকে। তাহলে এই নাটকে অচলায়তনের শরিক কারা? কেবলে কি মহাপঞ্চকের অনুগামীরাই? না, মূলত মহাপঞ্চকের নিয়মের বেড়াজালকে প্রাধান্য দেওয়া হলেও রবীন্দ্রনাথ তিনটি অচলায়তনের কথা কিন্তু এখানে বলেছেন। কি কি? আবারও বলছি, রবীন্দ্রনাথ কিন্তু অচলায়তন নাটকে তিনটি অচলায়তনের কথা বলেছে, একটা অচলায়তনের কথা কিন্তু বলেননি। প্রথম যার কথা বলেছে সেটা হচ্ছে মহাপঞ্চকের অনুগামীদের অচলায়তন, যেটা আমরা নাটকের শুরুতেই দেখি। তারপরে বলেছেন সোনপাংশুদের অচলায়তন, তারপরে বলেছেন দর্ভক দলের অচলায়তন। তো এই যে তিন দলের স্বরূপ এবং স্বতন্ত্র, তাই এদের সাধনার পথও কিন্তু আলাদা আলাদা। যথারীতি সাধনার পথ যখন আলাদা আলাদা, মুক্তির পথও আলাদা। মহাপঞ্চকের অচলায়তনের সাধনা জ্ঞান মার্গে, সোনপাংশুদের অচলায়তনের সাধনা কর্ম মার্গে, এবং দর্ভক দলের অচলায়তনের সাধনা ভক্তি মার্গে। দেখো, নিয়মের বেড়াজালে আবদ্ধ থেকে এরা নিজস্ব পথে কেবল সাধনাই করে বেরিয়েছে, কখনো একে অপরের সঙ্গে কেউ সমন্বয় সাধনের বা সম্পর্ক স্থাপনের চেষ্টা কিন্তু করেনি। নিজের পথটাকেই তারা শ্রেষ্ঠ পথ বলে মনে করেছে, অথচ এরা তিন দলই কিন্তু গুরুর সন্ধান করছে। মহাপঞ্চকের অনুগামীরা জ্ঞান মার্গের সাধনায় মন্ত্রকে মননের চেয়ে এবং পুঁথিকে গুরুর চেয়ে এবং আচারকে মানুষের চেয়ে বড় মনে করেছে, আর তাদের নিয়মের প্রাচীরে আহত হয়েছে কারা? সুভদ্রদের মতন, পঞ্চকের মতন মানুষেরা। এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের, অর্থাৎ আমরাও তো মানুষ, আমরাও তো এখন ধরো ছাত্র জীবনে আছি। তো এই আমাদেরও কিন্তু তোমার যে কোনো কাজ করতে গেলে বা সেই কাজে সাফল্য আনতে গেলে তিনটে মার্গকে অনুসরণ করতে হবে। একটা হচ্ছে জ্ঞান মার্গ, একটা হচ্ছে জ্ঞান মার্গ, একটা হচ্ছে কর্ম মার্গ, এবং একটা হচ্ছে ভক্তি মার্গ। আমাদের যে কোনো কাজে এই তিনটে মার্গ, অর্থাৎ জ্ঞান মার্গ, কর্ম মার্গ এবং ভক্তি মার্গ, এই তিনটে মার্গ যখন একত্রিত হয়ে যাবে তখনই কিন্তু তোমরা তোমাদের সেই কাজে সাফল্য পাবে। তোমাদের নেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, এর ব্যতিক্রম নয়। এর ব্যতিক্রম কিন্তু নেটের ক্ষেত্রেও নয়। তো যেখানে ছিলাম যে ওই সুভদ্র এবং পঞ্চকেরা আহত হচ্ছে সেই তোমার সেই নিয়মের প্রাচীরে বা সেই নিয়মের বেড়াজালে বা সেই নিয়মের শিকলে বাধা পড়ে। অপরদিকে সোনপাংশুদের দল কাজকে প্রাধান্য দিয়েছে, কিন্তু কেন কাজ করে তারা এসব জানে না। তারা শুধু মনে করে যে কাজ করাকেই তারা স্বাধীনতা মনে করে, কেবল শরীরে খেটে যাওয়া। এইভাবে দর্ভকদের পথ হচ্ছে ভক্তির পথ। আবার সেটা কেমন ভক্তির পথ? সেটা হচ্ছে অন্ধ ভক্তি।
এবং তার স্বরূপও তারা জানতে আগ্রহী নয়। অর্থাৎ তিনটে জায়গা আমরা দেখছি। অচলায়তন, এরা বলছে যে শুধু পড়ো পড়ো পড়ো, ভালো করে পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। এবং এই জ্ঞানের প্রাচীরে আহত হচ্ছে সুভদ্র পঞ্চকেরা। সোনপাংশুরা বলছে কাজ করো কাজ করো, কিন্তু কাজ কেন করব, কি জন্য করব, তারা অত শত জানে না। তারা মনে করে শরীরে খেটে গেলেই স্বাধীনতা, এবং এই স্বাধীনতার মাধ্যমে মোক্ষ প্রাপ্ত হবে। আবার দর্ভকরা বলছে না, ভক্তি, ভক্তি জীবন। আবার সেই ভক্তি ভক্তি করতে গেলে কোথাও যেন তারা একটা অন্ধ ভক্তি করে ফেলছে বা অন্ধ বিশ্বাস করে ফেলছে। অর্থাৎ রবীন্দ্রনাথ কেবল আচার সর্বস্বতার বিরুদ্ধে বিদ্রোহ করেননি, মননহীনতার বিরুদ্ধে তার অভিযান এবং মননের স্বাধীনতার তিনি প্রয়াসী, যার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান, ভক্তি ও কর্মের একত্র সমন্বয়। অচলায়তন নাটকের গোড়ার থেকে গুরুর আবির্ভাবের উৎকণ্ঠা আছে, অথচ সেই গুরুকে সেটা কেউ চেনে না। এই গুরু 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 করে কিন্তু গোটা নাটকটায় একটা সাসপেন্সের সৃষ্টি হয়েছে। কেবল এই গুরুকে চেনেন মাত্র দুইজন, একটা হচ্ছে শঙ্খবাদক আর একজন হচ্ছে মালি। কেন এই শঙ্খবাদক এবং মালি গুরুকে চেনেন? তার কারণ তারা পুরনো লোক। আচ্ছা, শুধুই কি পুরনো লোক, শুধু কি পুরনো লোক বলেই তারা গুরুকে জানেন? একেবারেই নয়। আসলে তারাই কেবল সুর ও সৌন্দর্যের সাধনা করেছিল। অন্যরা শুষ্ক জ্ঞান ও আচারের মধ্যে বদ্ধ ছিল। কিন্তু অর্থাৎ যারা সুর ও সৌন্দর্যের সাধনা করছে তারাই কিন্তু সেই গুরুর সংস্পর্শ পাচ্ছে বা সেই জ্ঞান মার্গ, কর্মমার্গ, ভক্তি মার্গের অর্থ অনুধাবন করতে পারছে। তাই মালি ও শঙ্খবাদকই কেবল চিনতে পারলো সেই গুরুকে, যার মুক্ত জীবনের প্রতিষ্ঠার্থে আবির্ভাব। আর অচলায়তন নাটকের সর্বশক্তির উৎস কিন্তু এই গুরু। এই গুরু আসলে কে? নাটকে আমরা এই গুরুর টোটাল তিনটে রূপ দেখতে পাই। কি কি? অচলায়তন নাটকে এই গুরুকে বলা হচ্ছে গুরু, সোনপাংশুদের কাছে একে বলা হচ্ছে দাদা ঠাকুর, দর্বকদের কাছে একে বলা হচ্ছে গোসাই। কবি জানিয়েছেন, কবি কি জানিয়েছেন? কবি জানিয়েছেন দাদা ঠাকুর, গোসাই আর গুরু, এই তিন মূর্তিতে মিলেই হচ্ছে গুরুর সম্পূর্ণ রূপ। অর্থাৎ জ্ঞান, কর্ম এবং ভক্তি যোগের সম্মিলিত শক্তির উৎস এই গুরু। তার যোদ্ধাবেশের উল্লেখ কিন্তু এখানে আছে। প্রমথনাথ ঋষির মতে এই গুরুকে ভগবত প্রেরিত দূত বলে মনে করতে হবে। তিনি স্নেহ করেন আবার শাসনও করেন। মহাপঞ্চককে স্নেহ করেন বলেই শাসন করেন, এবং শেষ পর্যন্ত মহাপঞ্চকের এত অন্যায় করা সত্ত্বেও কিন্তু গুরু তাকে ক্ষমা করেছেন। কিন্তু সোনপাংশুদের কাছ থেকেও তার বা সোনপাংশুদের কাছ থেকেও তারা গুরুর প্রশ্রয় পাননি। কেন? এর উত্তরে সমালোচক অজিত ঘোষ বলছেন গুরুর পথ নিরপেক্ষ। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। প্রত্যেক শিক্ষক বা কোঅর্ডিনেটর বা ইনস্ট্রাক্টর বা গুরুর পথ কিন্তু সবসময় নিরপেক্ষ থাকবে। তাকে কেউ সাপোর্ট করলে তাকে হাড়ি দুচ্চার নাম্বার দেবে, তাকে কেউ সাপোর্ট না করলে তাকে ফেল করিয়ে দেবে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এটা কিন্তু একেবারেই কাম্য নয়। সেই ইন্টিগ্রেশনটাই কিন্তু রবি ঠাকুর দিচ্ছেন। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত পরে আসছে সে বিষয়ে আমি আপাতত এটুকুনি একটু বুঝিয়ে নি। তো গুরুর পথ হচ্ছে নিরপেক্ষ। তাই গুরু খুব কাছাকাছি থেকেও গুরুকে সোনপাংশুরা পুরোপুরি পাননি। আবার এর কারণ হিসাবে এটা মনে করাও খুব একটা ভুল হবে না যে তাদের কর্মোদ্যমকে তিনি সংযত করতে চেয়েছেন। আর দর্ভকরা আপাতভাবে মনে হয় যে গুরুর দরদ দর্ভকদের প্রতি গভীর নয়, কেননা তাদের প্রতি আলাদা কোনো নির্দেশ সেখানে নেই। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় এই দর্ভকদের ভক্তিপথ উপেক্ষা করতে না পেরে গুরু তাদের মাঝে নেমে এসেছেন, এবং নাটকের শেষাংশে সকলকে নিয়ে তিনি দর্ভকদের ভক্তির অর্ঘ্য গ্রহণ করেছেন। অথচ অচলায়তন এবং সোনপাংশু অপেক্ষা দর্ভকদের স্থান খানিক উচ্চ বলা যেতে পারে। কারণ গুরুর কাছে গুরুর কাছে কিন্তু দর্ভকদের স্থান সোনপাংশু এবং অচলায়তনিকদের থেকে খানিক উচ্চ বলা যেতে পারে। কারণ তাদের কাছে ভক্তিমার্গ আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। কি মার্গ?
ভক্তি মার্গ, মনন দ্বারা পরিচালিত তারা, এবং সেখানেও সম্পূর্ণভাবে নিজেকে ধরা দেননি গুরু, কারণ জ্ঞান যোগেই ভক্তি সমৃদ্ধ হয়। সোনপাংশুদের কাছে জ্ঞান নেই, অচলায়তনদের কাছে জ্ঞান আছে, আবার ভক্তি নেই, কর্ম নেই, কিন্তু দর্ভকদের কাছে ভক্তি থাকলেও তাদের কাছে জ্ঞান নেই, অথচ জ্ঞান যোগে কিন্তু এই ভক্তি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়। অচলায়তন নাটক প্রবাসীতে প্রকাশিত হলে অধ্যাপক ললিত কুমার বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন, আর্যাবর্ত বলে তৎকালীন সময়ের খুব গুরুত্বপূর্ণ এবং খুব হয় না মানে খুব কি বলবো মানে খুব জনপ্রিয় একটি পত্রিকা, সেই পত্রিকার কার্তিক 1318 সংখ্যায় একটি প্রশস্তি ও সমালোচনা প্রকাশ করেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটি পত্রে সমালোচনার উত্তর দেন, যা আর্যাবর্ত পত্রিকায় অগ্রহায়ণ 1318 বঙ্গাব্দে প্রকাশিত হয়। শ্রী বন্দ্যোপাধ্যায় সেখানে অচলায়তন নাটক প্রসঙ্গে এমন প্রশ্ন রাখেন যে গুরুর উদ্দেশ্য কি শুধু ভাঙা? এর উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর জানান, গুরু ভাঙার কথা নয়, গুরুর আঘাত কেবল নষ্ট করার জন্যই নয়, তাকে নতুন করে সৃষ্টি করার মধ্যেই সার্থকতা। রবীন্দ্রনাথের মতে ইতিহাসে সর্বত্রই কৃত্রিমতার জাল যখন দৃঢ়তম হয়েছে, তখনই গুরু এসেছে এবং তা ভেঙেছেন। তাকে হয়তো আমরা স্বীকার করি না, বাধা দিই, তবু তিনি আসেন। এমনকি তিনি মনে করেন যে ইউরোপে যে যুদ্ধ বেঁধেছে সে ওই গুরু এসেছেন বলেই, তাকে অনেক দিনের টাকার অহংকারের প্রাচীর ভাঙতে হচ্ছে বলেই তিনি এসেছেন সমারোহ করে। এবং এসব সত্ত্বেও অচলায়তন নাটক সম্পূর্ণ কিন্তু ত্রুটিমুক্ত নয়। এখানে গুরু বলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা যদি আমাদের যুগের কথা বলি, দেখো সত্য ত্রেতা এই যে যুগগুলো আছে, প্রত্যেকটা যুগে যখন অহংকার মাথার উপর দিয়ে গেছে, ঔদ্ধত্য অহংকারে পৃথিবী ছেয়ে গেছে, তখন কিন্তু একজন না একজন এসেছেন এবং সেই প্রাচীর বা সেই অহংকারের প্রাচীর বা সেই অন্যায় অবিচারের প্রাচীর বা সেই ঔদ্ধত্যের প্রাচীর কিন্তু ভেঙেছেন। এখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠিক তাই করিয়েছেন বা তাই দেখিয়েছেন। কিন্তু এত কিছু পরেও কিন্তু অচলায়তন নাটকটা একেবারেই ত্রুটিমুক্ত নয়, অর্থাৎ কেউ বলতে পারবে না যে অচলায়তন নাটকে কোনো ত্রুটি নেই। তত্ত্বাশ্রয়ী এই নাটকের সকল চরিত্রই যেন আইডিয়ার মুখোশ মাত্র, অর্থাৎ তত্ত্বাশ্রয়ী এই নাটকের প্রত্যেকটা জায়গা কি আইডিয়ার একটা মুখোশ বা মুখোশ পড়ে রয়েছে বা মুখোশ মাত্র। দেখো একটা কথা বলে রাখি যে, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, মানবীয় গুণ এবং চরিত্রগুলির মধ্যে কিন্তু এখানে ধরা পড়েনি। কেউ প্রাণ ধর্মের কথা বলেছে, কেউ জড় ধর্মের কথা, কিন্তু তাদের চরিত্রের কোন রকম উত্থান পতন কিন্তু এখানে নেই। রবীন্দ্র ভাবনার বাহক মাত্র তারা। কেবল মহাপঞ্চক চরিত্রটিকে মানব সুলভ সজীবতা আছে বলে মনে করা হয়েছে এখানে। হ্যাঁ, অর্থাৎ কি বলছে যে মানব সুলভ সজীবতা আছে বলে এখানে মনে করা হয়েছে। ডক্টর বিশি অর্থাৎ সেই ডক্টর প্রমথনাথ বিশি এছাড়া অপর যে ত্রুটিটি নজরে পড়ে সেটা হলো রবীন্দ্রনাথ এখানে নতুন সমাজ ব্যবস্থার কথা বলেছেন, অথচ সেই সমাজ নারী বর্জিত। নাটকের কোনো চরিত্রের উল্লেখ কিন্তু আমরা এখানে পাই না। অচলায়তন নাটক আলোচনা প্রসঙ্গে আসে অচলায়তনের পরিবেশের কথা এবং অচলায়তনের দুর্ভেদ্য প্রাচীর বেষ্টিত অট্টালিকা, নালন্দা, বিক্রমশিলা ইত্যাদি যে বৌদ্ধ বিহারগুলিকে কিন্তু মনে করায়। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন অচলায়তন নাটক লিখছেন, তখনকার যে মানে বর্তমান তখনকার সময় যে বিশেষ বিশেষ বিশ্ববিদ্যালয়, যেমন নালন্দা যেটা এখন আর নেই, বিহারে অবস্থিত ছিল, বিক্রমশিলা তারও আগে ছিল তাক্ষশিলা, ঠিক আছে, সেই সব বৌদ্ধ বিহার সেগুলোকে কিন্তু এই অচলায়তনের রীতিনীতি গুলো মনে করায়। অর্থাৎ অদ্ভুত এই রীতিনীতি, আচার ব্যবস্থা, মন্ত্র বেশিরভাগই কিন্তু মহাযান মতবাদের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়। মহাযান মতবাদ বলতে কি বোঝানো হয়? দেখো, বৌদ্ধদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, যেমন হীনযান, মহাযান। এই মহাযান হচ্ছে তার মধ্যে একটা শ্রেণী। সেদিক থেকে গুরু ও বৌদ্ধদের গুরু গৌতম বুদ্ধের সমগোত্রীয়
মনে করতে আমাদের কোথাও কোনো অবকাশ নেই বা কোনো অসুবিধে নেই। তবে রবীন্দ্রনাথ ঠাকুর অচলায়তার নাটকে হিন্দু বা বৌদ্ধ কোনো বিশেষ ধর্মের আচার ব্যবস্থাকে আঘাত করেননি। তিনি যে কোনো ব্যবস্থার অর্থহীন অযৌক্তিক অভ্যাস ও বিশ্বাসবশত চলে আসা আচার সর্বস্বতাকে আঘাত করেছেন এবং সমস্ত কিছুকে জ্ঞান, কর্ম, ভক্তি যোগে গ্রহণের কথাই কিন্তু তিনি এখানে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন যে নাটক, এই নাটকটি মূলত বৌদ্ধ কাহিনী অবলম্বনে রচিত, যেখানে পঞ্চক নামের একজন যুবক শিক্ষার জন্য ব্যর্থ হওয়ার পর গুরু শিষ্য পরম্পরায় শিক্ষা লাভের মাধ্যমে অর্হত্ব অর্জনের পথ খুঁজে পায়। এর কাহিনী সম্পর্কে যদি আমি বলি তাহলে বলবো, পঞ্চক নামের এক যুবক শিক্ষার জন্য ব্যর্থ হয় এবং দাদার দ্বারা বিহার থেকে বিতাড়িত হওয়ার পর পথে বসে কান্নাকাটি করতে থাকে। কিন্তু এখান থেকে কিন্তু এই নাটকের কাহিনী সংগ্রহ করা হয়েছিল এবং এটা বৌদ্ধ কাহিনী দ্বারা নির্মিত। সে প্রসঙ্গে বলবো, রবীন্দ্রনাথ ও বৌদ্ধ কাহিনীকে ভিত্তি করে কিন্তু অচলায়তন এই নাটকটি রচনা করেছেন। গুরু শিষ্য পরম্পরা কিন্তু এখানে আছে, যেখানে আমরা দেখব নাটকে দেখানো হয়েছে একজন শ্রাবকের তত্ত্বাবধানে পঞ্চকের শিক্ষা লাভ এবং অর্হত্ব অর্জন। শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে এখানে আমরা বলবো, রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি বিরূপ মনোভাব এই নাটকে প্রকাশিত হয়েছে। আনন্দময় সময় ক্ষেপণ প্রসঙ্গে আমরা বলবো, শিশুদের উপর চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা শৃঙ্খল থেকে মুক্তির এক আনন্দময় উৎসব হিসাবেও অচলায়তন নাটকটি কিন্তু বা নাটকে দেখানো যায়। এর রচনাকাল এতক্ষণে বোধহয় আমরা সবাই জেনে গেছি। নাটকটি 1318 সালের আষাঢ় মাসে রচিত হয় এবং এর একটি সংক্ষিপ্ত অভিনয় উপযোগী সংস্করণ হচ্ছে গুরু। সেই গুরু নামে 1324 সালের ফাল্গুন মাসে কিন্তু এটা আবারও প্রকাশিত হয়। সেটা একটা আলাদা সংস্করণ, এই নাটকের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তৈরি হয়েছে। এবং অন্যান্য উৎস প্রসঙ্গে আমরা বলতে চাই, এডওয়ার্ড টমসন, আমরা সবাই নাম জানি রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছি টুকটাক, এডওয়ার্ড টমসন রবীন্দ্রনাথ টেগর পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট গ্রন্থে এই নাটকের ভিন্ন একটি উৎসের কথা অনুমান করেছিলেন এবং রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা কিন্তু এখানে যথেষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সে প্রসঙ্গে বলবো, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা ও প্রাচীন ভারতের তপবন শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ এই নাটকে প্রতিফলিত হয়েছে। দেখো, নতুন এডুকেশন পলিসি বা নিউ এনইপি 2020-র কথা আমরা সবাই কম বেশি জানি। সেই নিউ এনইপি 2020-তে রবীন্দ্রনাথের এই শিক্ষা ভাবনা, যেটা আমরা অচলায়তনে একটু হলেও দেখেছি, এটা কিন্তু রবীন্দ্রনাথ তৎকালীন শিক্ষা ব্যবস্থাকে ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে, সমালোচিত হয়েছে। সেই রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনা কিছুটা হলেও কিন্তু এনইপি 2020-তে রিফ্লেক্ট হয়েছে। যারা নতুন এডুকেশন পলিসি সম্পর্কে জানো তারা কিন্তু নিশ্চয়ই জানবে, প্রায় 60 থেকে 70% কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে বা রিফ্লেকশন হয়েছে সেই এনইপি 2020-তে। তৎকালীন যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, যেমন ধরো তক্ষশিলা, ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়, যেটা এখন বর্তমান পাকিস্তানে অবস্থিত। তারপরে বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা, ভারতবর্ষের আরেকটা অন্যতম দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, যেটা বিহারে অবস্থিত ছিল। যেটা বখতিয়ার খলজি, মুঘলদের আমলে বখতিয়ার খলজি সৈন্য নিয়ে গিয়ে পুরোটা পুড়িয়ে টুড়িয়ে দিয়েছিল এবং তার যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিটা পড়তেই শুধু খালি 90 দিন 3 মাস সময় লেগেছিল। এত বড় লাইব্রেরি ছিল। আজকে আমরা সব গবেষণা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ছোটাছুটি করি, দৌড়াই, ঠিক আছে, লন্ডন ইউনিভার্সিটি। কিন্তু আজকে যদি এই নালন্দা, এই তাকসিলা, এই বিক্রমশিলা, এই বিশ্ববিদ্যালয়গুলো ভারতবর্ষে থাকতো, তাহলে আজকে ওই দিক অর্থাৎ ইউকে, আমেরিকা, ঠিক আছে, ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি, সেখান থেকে ওরা ছুটে ছুটে আমাদের ভারতবর্ষে আসতো শিক্ষা গ্রহণ করতে। এবং বলে রাখি, তৎকালীন সময় কিন্তু আসতো শিক্ষা গ্রহণ করতে, কিন্তু সময়ের নিরিখে, সময় স্রোতে সেই বিশ্ববিদ্যালয়গুলো হারিয়ে যায়। যদিও পরবর্তীকালে এখন বর্তমানে 2012 সালে আমাদের বিহারে রাজগীরে, ঠিক আছে, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে আবার পুনর্স্থাপিত করা হয়েছে। সেখানে অমর্ত্য সেন কিছুদিন ভাইস চ্যান্সেলর ছিলেন, ঠিক আছে। তো সেই যে শিক্ষা ব্যবস্থা ছিল তৎকালীন বিশ্ববিদ্যালয়গুলোর, সেই শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু রবীন্দ্রনাথ তার এই অচলায়তনের মাধ্যমে ক্রিটিসাইজ করেছেন।
এবং ক্রিটিসাইজ করে একটা মানে বাধাহীন ন্যাচারালিস্টিক বা ন্যাচারালিজমের কথা তিনি বলেছেন। এই ন্যাচারালিজম আমরা টিচিং অ্যাপটিটিউডে পড়বো, এবং যে শিক্ষা ব্যবস্থাকে ধারক এবং বাহক করে তিনি তার শান্তিনিকেতনের বিশ্বভারতী বা শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। যদিও বলতে খুব খারাপ লাগে, বর্তমানে সেই আদর্শটাকে বা রবীন্দ্র দর্শনটাকে কতটা সেখানে মানা হয় সে নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। হয়তো কিছু কিছু ভবনে বা কিছু কিছু বিভাগে মানা হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে বলবো যে এই যে জায়গাটা অর্থাৎ কনফ্লিক্ট সৃষ্টি করছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এবং রবীন্দ্র ভাবনার শিক্ষা ব্যবস্থার যে আলোচনা সমালোচনা, যে বিভাজন পার্থক্য, সেটা নিয়েই কিন্তু অচলায়তার নাটক। তোমাদের কি এই নাটকে নিয়ে কোনো প্রশ্ন আছে? দেখো, আমি কিন্তু এখনো নাটকে যাইনি, আবারও বলছি, আমি শুধু নাটকের যে ভূমি, সেই ভূমিটা শুধু প্রস্তুত করেছি বা জমিটা প্রস্তুত করেছি। এখনো আমি তোমাদের নাটক পড়াইনি। আগামী ক্লাসে আমি তোমাদের নাটক পড়াবো। আমি আজকে তোমাদের জাস্ট নাটকের জমিটা প্রস্তুত করলাম। একটা ফসল তৈরি করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা ঠিকঠাক জমি তৈরি করা। জমিটাকে ধরো ট্রাক্টর এনে বা হাল দিয়ে চষা, ঠিক আছে, সেইটা আমি জাস্ট করার চেষ্টা করলাম অচলায়তার নাটকে। তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ বক্সে একটু জানাবে। আছে কি? আছে কি? কোনো প্রশ্ন আছে তোমাদের? চলো। স্যার, স্যার, হ্যাঁ, হয়ে গেছে ম্যাডাম। জাস্ট শেষ হলো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, জাস্ট শেষ হলো স্যার, আপনি কিছু বলুন। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে ওদের তো বলাই রয়েছে, আগামীকালও ক্লাস রয়েছে। আগামীকাল আপনি এখান থেকে কন্টিনিউ করবেন আর নতুন কোনো একটা টপিক নিয়ে ম্যাডাম হয়তো ডিসকাস করবেন। আগামীকালও সন্ধ্যে 7টা থেকে ক্লাস থাকছে। একটু সবাই লাইভে জয়েন করে যাও। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটসটার ক্ষেত্রে আমি এটা গ্রুপে শেয়ার করে দেবো, যেহেতু প্রথম ক্লাস হলো। যেহেতু প্রথম ক্লাস বলতে প্রথম পার্টটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, তো ওই পার্টটা আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো। ম্যাডাম ওদেরকে জানিয়ে দিয়েছেন, মানে আগামীকাল ক্লাস কি হবে না হবে সব কিছু জানিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, আগামীকাল আমি জাস্ট জানালাম যে আমাদের যেটা পড়ানো হয়েছে। আমি তো এটা জাস্ট এর মানে জমিটা প্রস্তুত করলাম, এরপরে এইটাই পড়াবো। এবং রবীন্দ্র সাহিত্যের আরেকটা জায়গা আছে মুক্তধারা, যদি সময় পাই এটা পড়ানোর পর সেটা পড়াবো। ঠিক 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 আছে, তাহলে ম্যাডাম এই পর্যন্ত রাখছি। সবাইকে গুড নাইট, এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক 7টা থেকে শুরু হবে। আগামীকালকে ক্লাস মিস করো না। আগামীকালকের ক্লাসের পর আমি আমাদের নেক্সট প্রসেস আমি জানিয়ে দেবো কিভাবে কি আমাদের ক্লাসগুলো চলবে। অবশ্যই। আর আবার বলছি, ম্যাডাম খুব দায়িত্ব নিয়ে ক্লাসগুলো করাবেন। ম্যাডাম যদিও বললেন সবকিছু, তো আমার আর সেভাবে বলার মতো কিছু নেই। আগামীকাল 7টা থেকে ক্লাস হবে, ক্লাসের পর আমি বাকি জায়গাগুলো সব তোমাদেরকে জানিয়ে দেবো। সবাই আগামীকাল সন্ধ্যে 7টায় লাইভে জয়েন করে যাও। থ্যাংক ইউ সবাইকে, তাহলে এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।